আসসালামু আলাইকুম। ফিজিক্স ফার্স্ট পেপার, এইটা হচ্ছে এইচএসসি 2024-এর জন্য সবচেয়ে একটা চ্যালেঞ্জিং পরীক্ষা। তবে চ্যালেঞ্জ মানে কিন্তু প্রবলেম না, চ্যালেঞ্জ মানে হচ্ছে অপরচুনিটি। এটা এই কারণে বলছি, এই পরীক্ষাটা তুমি ইনশাল্লাহ অবশ্যই ভালো করে দিবা, কারণ এটা প্রথম মাথায় রাখো যে একটা অসাধারণ পরীক্ষা আগামী 11 জুলাই ইনশাল্লাহ হতে যাচ্ছে। এটা এই কারণে অসাধারণ হবে, পরীক্ষা যেহেতু মাত্র একদিন গ্যাপ আছে, তার মানে বুঝতেই পারছো পরীক্ষার কোশ্চেন ওই জায়গাগুলো থেকেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে প্রবল, যে জায়গাগুলো সবচেয়ে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেক ঘন্টায় 25-25-10 যেই ফর্মুলার উপর ভিত্তি করে আমরা ইংরেজিতে পড়েছি এবং অসাধারণ পরীক্ষা ইনশাল্লাহ দিয়েছি, ঠিক একই ধারাবাহিকতায় ইংলিশের ধারাবাহিকতাটা বজায় রাখবো আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই প্রত্যেকটা সাবজেক্টে। তো ফিজিক্স ফার্স্ট পেপারের প্রস্তুতিন যে 10টায় পরীক্ষা তোমার আছে, এখন থেকে তোমাকে মাথায় নিতে হবে যে পড়ার প্রত্যেক ঘন্টায় তোমাকে হচ্ছে মিনিমাম 2টা জিনিস পড়তে হবে। কোন কোন 2টা জিনিস? হইতে পারে একটা অনুধাবনমূলক প্রশ্ন, তার সাথে তুমি পড়তে পারো সিকিউ, কিংবা হতে পারে এমসিকিউ, তার সাথে হতে পারে সিকিউ। তার মানে হচ্ছে প্রত্যেক ঘন্টায় তোমার সিকিউ যেটা, সেটা হচ্ছে তোমাকে লিখতে হবে, এবং সেই লেখাটা কিন্তু তোমার নিজে সেলফ রাইটিং, তার মানে নিজে তোমাকে লিখতে হবে। কারণ ফিজিক্সে তুমি দেখবা, তুমি জানো কিন্তু খাতায় লিখতে গেলে প্রবলেম হয়। এটার সবচেয়ে সহজ সমাধান, প্রত্যেক ঘন্টায় চেষ্টা করবে 2টা করে সিকিউ মূল ফরম্যাটটা লিখতে, মানে গ ঘ আর ক খ যেটা, তার মধ্যে অনুধাবনমূলক প্রশ্ন। এটাতে ইনশাল্লাহ আমার টার্গেট রয়েছে যে গোটাল ফিজিক্স ফার্স্ট পেপারে যে 7টা চ্যাপ্টার, এই 7টা চ্যাপ্টারের অনুধাবনমূলক প্রশ্ন ইনশাল্লাহ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো থেকে পরীক্ষা আসার মতো, বোঝার মতো, সেগুলো আমি ইনশাল্লাহ প্রত্যেক ঘন্টায় এসে পড়িয়ে দেবো। এটা একটা দিক। আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউ, যেই টাইপের এমসিকিউ গুলো পরীক্ষা আসতে পারে, এগুলো প্রত্যেক ঘন্টায় এসে আমরা ইনশাল্লাহ পড়বো। আর তার সাথে আমরা সুপার সাজেশন এবং সাজেশন এই জিনিসগুলো তোমাকে দিয়ে দেবো। তুমি খাতা কলম নিয়ে প্রথমে এটা মাথায় রাখো যে ইনশাল্লাহ 11 জুলাই ফিজিক্স ফার্স্ট পেপার, জীবনে যত ফিজিক্স পরীক্ষা দিয়েছি তার মধ্যে সবচেয়ে আনন্দদায়ক সেরা একটা পরীক্ষা হতে আছে। আবার বলছি, সবচেয়ে সেরা একটা পরীক্ষা ইনশাল্লাহ ফিজিক্স ফার্স্ট পেপারের অ্যাবসলিউটলি 11 তারিখ ইনশাল্লাহ হতে যাচ্ছে। এবং খাতা কলম নিয়ে যেভাবে বলছি, অনুধাবনমূলক প্রশ্ন অনেকে মুখস্থ করতে যায়, ভাই শত শত অনুধাবনমূলক প্রশ্ন, প্রত্যেকটা অধ্যায় থেকে যদি 10-15টা করে প্রশ্ন ধরি, তাহলে প্রায় 7টা চ্যাপ্টারে তোমার 100টা সিকিউ হবে। তাই 100টা হচ্ছে যে অনুধাবনমূলক প্রশ্ন কি তুই মুখস্থ করবা এরকম করে? মুখস্থর এটা না, এটা হচ্ছে মূল জিনিসটা বুঝতে হবে এবং সেইটার উপর ভিত্তি করে কিভাবে লিখতে হয় সেটা আমি দেখাবো। তা প্রত্যেক শিক্ষার্থীকে বলবো খাতা কলম নিয়ে ফেলো ইনশাল্লাহ। আগে একটু সাজেশনটা দিয়ে দিই তোমাকে, একটু সাজেশন দেখাবো, পড়বো, আবার সাজেশন। এবং প্রত্যেক ঘন্টা আমাদের টার্গেট থাকবে 25 মিনিটের যে মৌলিক ফর্মুলা সেটার সাথে। এবং খাতা কলম নিয়ে ফেলো মানে এই জিনিসটা যা আমি পড়াচ্ছি এইটা প্রত্যেক ঘন্টায় রিভাইজ করবা। তার মানে এইগুলো হচ্ছে একেবারে মূল জিনিস, এইটার উপর ভিত্তি করে তুমি ইনশাল্লাহ পরশু দিন 11 জুলাই একটা অসাধারণ পরীক্ষা দিয়ে আছো। রাবিজুদ্দিন এলমা পড়ে ইনশাল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করে ফেলো। আচ্ছা, সুপার সাজেশনে তুমি লক্ষ্য করো, ফিজিক্স প্রথম পড়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে বইয়ের উল্টা দিক থেকে পড়বো। অন্যরকম কথা, হ্যাঁ এইটাই। ফিজিক্স পড়বো কোন দিক থেকে? উল্টা দিক থেকে। তোমরা কি করো? ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, এই যে তারপরে মহাকর্ষ, নো এইটা করা যাবে না, উল্টো দিক থেকে পড়তে হবে। কেন? এবং তোমাকে একটা বুদ্ধি শিখাই দেই, তুমি যে ফিজিক্সের পরীক্ষার প্রশ্নটা পাবা, প্রশ্নটাও পড়বা উল্টা দিক থেকে। যে ভাই এটা কি কারণে? আমি তো সামনে থেকে পড়ে পিছনে গেলে নো, আমি যেটা কই সেটা শোনো। ফিজিক্সের প্রশ্ন শেষ দিক থেকে পড়বা, মানে কি 8 নাম্বার সিকিউটা আগে পড়বা, তারপর 7 নাম্বার, তারপরে 6, 5, 4, 3, 2, 1। যে ভাই এটা কেন? হ্যাঁ, কারণ 8 নাম্বার সিকিউটা তোমার ইনশাল্লাহ কমন আসবে এবং সেই সিকিউটা এই 2টার মধ্যে ইনশাল্লাহ একটা চলে আসবে। যে ভাইয়া ইনশাল্লাহ দেখো এটা 8 নাম্বারে তোমার ইনশাল্লাহ এই সিকিউটা থাকবে। তাহলে তুমি দেখলা প্রথম সিকিউটা কমন, মানে 8 নাম্বার তুমি পড়লা, তো ব্রেন খুশি হয়ে গেল যে বাহ কত সুন্দর কমন। তারপরে আসলাম সরল দোলক সম্পর্কিত সমস্যা বলি, এই যে সূত্র আমি দিয়েছি এই 4টা, এইটার উপর ভিত্তি করে তোমার ইনশাল্লাহ আরেকটা সিকিউ কমন। যে বাহ হয়ে গেল 2টা। এরপরে ইয়ং এর গুণাঙ্ক নির্ণয়, একক আয়তনে সঞ্চিত শক্তি, কৃতকাজ, পয়সন অনুপাত, সান্দ্র বল নির্ণয়, পৃষ্ঠটা নির্ণয় সংক্রান্ত। আমাদের যারা অলরেডি প্রাইভেট গ্রুপে, তারা তো ইনশাল্লাহ যে অনুযায়ী পেয়েছো, যেগুলো আমি দেখাইছি ওই টাইপের প্র্যাকটিস প্রত্যেক ঘন্টায় 2টা করে। অসাধারণ পরীক্ষা দিবা এবং আমরা তো পরীক্ষার পরে পোস্ট করে দিবে আমাদের অফিস থেকে, তখন তুমি নিজেই কোবা যে হ্যাঁ জীবনের সবচেয়ে সেরা ফিজিক্স পরীক্ষা হতে যাচ্ছে ইনশাল্লাহ তোমাদের 11 তারিখ। তাহলে এই 3টা ইনশাল্লাহ, এই 4টা থেকে ইনশাল্লাহ 3টা হয়ে গেল। এরপরে কি মুক্তিবেগ নির্ণয়, কৃত্রিম উপগ্রহ আবর্তন কাল সংক্রান্ত, v = √2gm ভাগ r = √2gr, t = twice r plus h by v, v = √gm r plus h। এগুলোর প্রত্যেকটা টাইপেরই অলরেডি আমরা সিকিউ আমি চেক করছি, আমাদের প্রাইভেট গ্রুপে দেওয়া আছে। এবং যারা বাইরের স্টুডেন্ট তাকেও বলছি, এই সূত্রগুলো দিয়ে যে সিকিউ আসছে সেই সিকিউগুলো প্রত্যেক ঘন্টায় 2টা করে সিকিউ, প্রত্যেক ঘন্টায়, মানে একটা সিকিউ 15 মিনিট টাইম। কি করবা? জাস্ট গ নাম্বারে যে অপশনটা উদ্দীপকটা পড়লাম, গ নাম্বারে যে অপশনগুলো আছে
সাই করে লিখে ফেলে সূত্রটা লিখলা, ক্যালকুলেশনটা একটু খালি দেখলা যে প্র্যাকটিস ক্যালকুলেশন আবার মৌলিক জিনিস জানো কিনা, বাস। ঘ নাম্বার দেখে আমি যেটা করি সেটা করো, দেখে যা বলতেছি সেটা ফলো করো, ইনশাল্লাহ 11 জুলাই অসাধারণ পরীক্ষা ইনশাল্লাহ হবে, যেটা বলতেছি সেটা করো। ওকে, তারপরে কি রয়েছে? মুক্তিবেগ নির্ণয়, কৃত্রিম। এই যে 5টার মধ্যে এই প্রথম 5টা আছে, 6 নম্বরটা একটু বলি, কুয়া সম্পর্কিত গাণিতিক সমস্যা বলি। এই প্রথম 6টা থেকে তোমার ভাগ্য যদি ভালো হয় 4টা তুমি পেয়ে যেতে পারো, প্রথম 6টা থেকে, বুঝতেছো? ব্যাংকিং সম্পর্কিত গাণিতিক সমস্যা বলি, জড়তার ভ্রামক নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যা বলি, নৌকা নদী সম্পর্কিত গাণিতিক সমস্যা, 3টি বিন্দুর স্থানাঙ্ক সম্পর্কিত সমস্যা বলি, স্কেলার গুণন, ভেক্টর একক সমতল অবস্থা। এর সাথে ভেক্টরের আরো 2-1টা ওই যে ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, ওগুলোর তো দরকার হলে আমরা পেজে 2-1টা ক্লাস, আমাদের গ্রুপের ক্লাস আজকে পেজে যে কোনো সময় চাইলে দিয়ে দেবো যদি বেশি সমস্যা মনে হয়, এই টাইপের। এবং খেয়াল রাখতে হবে 8টার মধ্যে 5টা সিকিউ। তোমাকে আমি বারবার একটা কথা বলছি, সিকিউ 5টা তুমি লিখতে হবে, তার মানে তোমাকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমি এই টাইপের সিকিউগুলো লিখবো। আচ্ছা, এখন অনেক ক্ষেত্রে যেটা প্রবলেম হয় সেটা কি, দেখা যাচ্ছে সে অনুধাবনমূলক প্রশ্ন মাথায় নেই, তাহলে কিন্তু শেষ। তার মানে তোমার ফোকাস থাকবে যে সিকিউ তুমি ঘ প্র্যাকটিস করতেছো এই টাইপগুলো, তাহলে প্রতি ঘন্টায় যদি 2টা করে, আমরা আজকে এই দুপুর 3টা থেকে শুরু করলাম, 3টা 20-25, তা 3টা থেকে আজকে ধরো রাত 10টা পর্যন্ত প্রতি ঘন্টায় পড়বো। যেই ওয়াক্তে নামাজ আছে নামাজটাই গ্যাপ, যে ওয়াক্তে খাওয়া আছে খাওয়াটাই গ্যাপ, বাকি টাইম প্লাস মাইনাস করে সামনে পিছনে পড়তে থাকবো, বুঝতেছো? ক্লাস এই 20-25 মিনিট করবো, ক্লাস করার পরে তোমাকে একটা গ্যাপ দিব, তুমি নিজে পড়বা, পরে আবার আমরা লাইভে আসবো, বুঝতেছো আমার কথা? প্রত্যেক ঘন্টায় আমি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, কোনো ঘন্টায় এমসিকিউ, এরকম করে আমি পড়াতে থাকবো। আর তোমার কাজ হচ্ছে তুমি নিজে কি করবা, এই পড়াটা তো সাথে সাথে নোট ডাউন করে ফেলার সাথে সাথে এই যে টাইপের যে আছে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় দিয়ে শুরু করো, আল্লাহ বিসমিল্লাহ শুরু করে দিবা, মানে আমি পড়া শেষ, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় সংক্রান্ত যে আছে সেইটার হচ্ছে সিকিউ একটা করলা, তারপর আরেকটা করলা, প্রত্যেক ঘন্টায় 2টা করে করতে থাকো। দেখো জীবনে কি পরীক্ষাটা তুমি দাও, তুমি থ্যাংক ইউ বলতে বাধ্য হবা যে ভাই এটা কি বুদ্ধি এবার। হ্যাঁ, তাহলে নিয়ম কি বললাম, বইয়ের পিছন দিক থেকে পড়বো 1, 2 নাম্বার পরীক্ষার প্রশ্নটা পড়বো কোন দিক থেকে, পিছন দিক থেকে। এমসিকিউ আবার পিছন দিক থেকে না, সিকিউর কথা বলছি। অনেকে আবার বেশি চালাক কয় যে ভেবে তো এমসিকিউ না, এমসিকিউ পড়বা তুমি A to Z, মানে এমসিকিউ পড়বা হচ্ছে প্রথম থেকে যে পরীক্ষার আছে সেটা, হ্যাঁ, কিন্তু সিকিউ আবার বলছি প্রশ্নর উল্টা দিক থেকে পড়বা, যেটা বলি সেটা করো, ইনশাল্লাহ 95% নাম্বার ফিজিক্সে ইনশাল্লাহ অ্যাচিভ করে চলে আসবে ইনশাল্লাহ। তাহলে এবার আমরা হচ্ছে যে এইটা বুঝে গেছো তো না? ওকে, এইটার সাথে আরেকটা, এটা হচ্ছে আমাদের সুপার সাজেশন 1 পৃষ্ঠার, এই টাইপগুলোর মধ্যে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে 5টা সিকিউ ইনশাল্লাহ আশা করি এর মধ্যে ইনশাল্লাহ আসবে, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, এর সাথে এখানে আমি তোমাকে আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা কি, সেটা হচ্ছে যে সাজেশনের মধ্যে তুমি দেখো, আমরা যদি একদম আমরা শেষ অধ্যায় থেকে শুরু করব পড়া, তার মানে দেখি আমি শেষ অধ্যায় বলতে আমি তোমাকে একটা জিনিস আগে জাস্ট একটু দেখিয়ে দিই। প্রত্যেকটা অধ্যায়ে আমরা এরকম করছি না, এটাকে কি বলে, এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন যে রেখেছি, এই প্রশ্নগুলো তুমি যদি দেখো যে এই প্রশ্নগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যেখান থেকে পরীক্ষায় তোমার হচ্ছে যে একটু চিন্তা ভাবনা করে, এই যে যেমন দেখো এই যে খ নং প্রশ্নের জন্য, ঠিক আছে, এটা তুমি চাইলে একটু এটাকে কি কয় স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। হ্যাঁ, এটা একটু জাস্ট দিয়ে রাখো, আর আমি তো এগুলো বুঝাই দিব এখন। এই যে এই প্রশ্নগুলো ইনশাল্লাহ এই অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এই যে এখানে কিন্তু আরো একটু রয়েছে, এই প্রশ্নগুলো যে আছে এগুলো তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি বুঝিয়ে দেবো, এই অনুযায়ী তুমি এই প্রশ্নগুলোর উত্তর মূল পয়েন্টটা মাথায় রাখবা, দেখবা যে ইনশাল্লাহ তোমার অনুধাবনমূলক প্রশ্ন জীবনের সেরা প্রশ্ন লিখবা ইনশাল্লাহ, এটা নিশ্চিত থাকতে পারো। ওকে, তাহলে আমরা শুরু করবো এখন, সরাসরি আমি হচ্ছে আলোচনার মধ্যে চলে যেতে চাই। ওকে, তাহলে এবার আমরা প্রত্যেকটা প্রশ্ন 15টা কোশ্চেন আমি এখানে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের অনুধাবনের জন্য 15টা কোশ্চেন আমরা সিলেক্ট করছি যে মোস্ট ইম্পর্টেন্ট, এই নলেজটা যদি কারো মাথায় থাকে এবং সে যদি দেখে যে কিভাবে আমি উত্তরগুলো করছি, তাহলে ইনশাল্লাহ সে যেই প্রশ্নই আসুক ইনশাল্লাহ আমার ধারণা সে লিখে আসবে। এবং আরেকটা জিনিস বলি, ফিজিক্সে কিন্তু মূল পয়েন্টটা তোমার লিখতে হবে যে হ্যাঁ এইটা হচ্ছে এটার মূল পয়েন্ট, বাকি আর কোনো সমস্যা নেই, বাকি এমনি অটোমেটিক ফুল নাম্বার, ঠিক আছে। ফিজিক্সের এটা কিন্তু অন্য না যে তুমি বেশি লিখবা কম লিখবা না, এটা প্রয়োজনীয় জিনিসটা জাস্ট লিখতে হবে, তাহলে তোমার একদম ফুল নাম্বার ইনশাল্লাহ চলে আসবে। ওকে, আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। ইনশাআল্লাহ তাহলে আমরা শুরু করছি। ওকে, আচ্ছা, গ্যাসের গতিতত্ত্ব বয়েলের সূত্র সমর্থন করে কি? প্রশ্ন হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব বয়েলের সূত্র সমর্থন করে কিনা। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? আমরা নর্মালি সূত্রটা জানি যে পিভি সমান হচ্ছে 1/3 mc²। কোনো মুখস্থ কিছু না, একটা উত্তর বহুভাবে করা যায়, আমরা একেবারে যা আছে গতিতত্ত্বের স্বীকার্য কি পিভি সমান 1/3 mc²। আচ্ছা, বয়েলের সূত্র বলতে কি, তুমি এটা আগে মাথায় রাখো, বয়েল মানে হচ্ছে ভি ব্যস্তানুপাতিক হচ্ছে পি, মানে তাপমাত্রা যখন স্থির থাকে তখন চাপ এবং আয়তন ব্যস্তানুপাতিক। ওকে, এখন এই যে দেখো এম হচ্ছে গ্যাসের অণুর ভর, এন সংখ্যক অণু আছে, তাহলে এই দুইটাকে মিলে কি বলা যায়?
যে কেউ বলবে এটাকে মিলে এম বলা যায়, এম সি স্কয়ার। ওকে, এম সি স্কয়ার মানে এইটা একটা অণুর ভর আর এন সংখ্যক অণুর ভর, টোটাল মিলে বড় হাতের এম, সবগুলোর ভর। ওকে, এইটাকে ইচ্ছা করলে আমরা এইভাবে লিখতে পারি না? দেখো তো 2/3 গুণন হাফ এম সি স্কয়ার। যে কেউ বলবে হ্যাঁ এটা লিখতে পারি। আচ্ছা, অনেকের মাথায় প্রশ্ন আসে যে ভাই আপনি হাফ এম সি স্কয়ার কেন করলেন? এটা এই কারণে করলাম, ঠিক আছে? আচ্ছা, এইটা আমি এই কারণে করলাম। আচ্ছা, এই কারণে এখন কেউ যদি নকল করে, আমাদের সাজেশন তো আমরা যেটা দেই, হ্যাঁ, কিছু বলার নেই আমাদের। কে ভালো করে ক্লাস দেখো, যদি এখন দেখে কেউ দেখ, কিছু করার নেই। আচ্ছা, 2/3 গুণন হাফ এম সি স্কয়ার। তাহলে এই যে গ্যাসের যে গতিশক্তি আছে, এই গতিশক্তি যেটা আছে এইটাকেই আমরা বলি কি জানো? এই গতিশক্তিকে আমরা ই দিয়ে প্রকাশ করি। ওকে, আচ্ছা, এখন আমরা জানি যে গ্যাসের যে গতিশক্তি রয়েছে, এই গতিশক্তিটা আমরা জানি যে তাপমাত্রা যখন স্থির থাকে তখন তাপমাত্রার সাথে একটা সম্পর্ক সমানুপাতিক, মানে এটা ধ্রুবক হয়। তাহলে এখানে তুমি দেখো তো এই যে পিভি যে আছে, এই গোটাল পিভি সমান আমরা এটাকে, এই গোটাল জিনিসটাকে আমরা কে বলতে পারি? যে কেউ বলবে অবশ্যই পারি। এখন এই যে পিটা যে আছে যদি এদিকে চলে যায় তাহলে সম্পর্কটা এরকম আছে না? ভি ইকুয়াল হচ্ছে কে বাই পি, তার মানে ভি ব্যস্তানুপাতিক হচ্ছে পি। তুমি লক্ষ্য করো ভি ব্যস্তানুপাতিক পি, এইটা কিন্তু বয়েলের সূত্রকে সমর্থন করছে। আমার মনে হয় ইনশাআল্লাহ প্রত্যেকটা স্টুডেন্ট মাথায় চলে আসছে। আমি আবার একবার বলে দিচ্ছি, পিভি ইকুয়াল 1/3 এম এন সি স্কয়ার। এখানে দেখো 1/3 একটা অণুর ভর এম, তাহলে এন সংখ্যকের ভর হচ্ছে এম। এই 1/3 এম সি স্কয়ারকে 2/3 গুণন হাফ এম সি স্কয়ার। হাফ এম সি স্কয়ারকে আমরা বলি শক্তি, গতিশক্তি। তাহলে 2/3 গুণন ই, গতিশক্তিটাকে গোটালটাকে ধ্রুবক ধরছি, তাহলে গোটালটা সমান হচ্ছে কে। এই যে ভিটা এখানে আছে, পিটা যখন এদিকে আসবে ধ্রুবকটা উঠাই দিলাম, তখন 1/p এটার ব্যস্তানুপাতিক হয়ে গেল। ওকে, আমার মনে হয় যে ইনশাআল্লাহ প্রত্যেকে মাথায় চলে আসছে। নেক্সট, আচ্ছা, গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। আচ্ছা, এই টাইপের যখন প্রশ্ন থাকে, তোমাকে কিচ্ছু মুখস্থর কিছু নাই, একদম বেসিক জিনিস। ওকে, তাহলে গড় গতিশক্তি আছে, গড় গতিশক্তির ফর্মুলা আমরা কি জানি? ই সমান হচ্ছে 3/2 RT, যে কেউ বলবে হ্যাঁ। এবং আমরা জানি আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, তার মানে এইটা সার্বজনীন, জাস্ট শুধু এটার লিটার অ্যাটমসফিয়ার এককে মানটা চেঞ্জ করি আমরা, কিন্তু মূলত এটা ধ্রুবক। হ্যাঁ, এসআই এককে যেহেতু ইউনিটগুলো আমরা চেঞ্জ করি, কিন্তু এই আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, তার মানে এই গোটাল জিনিসটা হচ্ছে ধ্রুবক। তাহলে এটা আমরা বলতে পারি ধ্রুবক গুণন হচ্ছে টি। তাহলে এখান থেকে আমরা জানি ই সমানুপাতিক হচ্ছে টি, তার মানে হচ্ছে গ্যাসের অণুগুলোর যে গড় গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। এইখান থেকে আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন দিতে পারে, সেটা কেমন? হ্যাঁ, মোত্তাকিনুর রহমান রাফি, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, হ্যাঁ, এখন দেখো, লক্ষ্য করো যে ই সমানুপাতিক যেটি, এটা এখানে কিরকম করে দিতে পারে? যেমন যদি কাউকে বলে যে গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি এবং পরম তাপমাত্রার মধ্যে সম্পর্কের লেখচিত্র, তাহলে এই লেখচিত্র যে আছে, তুমি যদি ই এবং টির লেখচিত্রটা ক্যালকুলেশন করো, এটা সমানুপাতিক মানে মূল বিন্দুক্রমে সরল লেখা হবে। এইটাও কিন্তু একটা কোশ্চেন আকারে আসতে পারে। কোনো কিচ্ছু না, একদম জাস্ট বেসিক সেন্স ঠান্ডা মাথায় দিয়ে দিবা, দেখবা যে ইনশাল্লাহ কারেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় বুঝতে পারছো। আচ্ছা, আমি ক্লাসেই কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, পরম আর্দ্রতা বৃদ্ধির সাথে অণুর গড় গতিবেগ বৃদ্ধি পায়, ব্যাখ্যা করো। আচ্ছা, এখন প্রথম প্রশ্ন, কোনো মুখস্থ নেই। পরম আর্দ্রতা মানে কি? পরম আর্দ্রতা মানে হচ্ছে একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে পরম আর্দ্রতা বলো। উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ, উপস্থিত কি বলো? জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্পের যে পরিমাণ, এইটাকেই পরম আর্দ্রতা বলে। তার মানে একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে কি বলে? পরম আর্দ্রতা বলে। ওকে, ফাইন। এখন অণুর গড় বর্গবেগ বৃদ্ধি পায়। এখন তোমাকে আগে দেখতে হবে যে আচ্ছা গড় বর্গবেগের মানে কি। নর্মালি আমরা জানি যে সি সমান আমরা জানি √3RT/m, ঠিক না? এখানে তুমি জানো যে আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা, এম হচ্ছে আণবিক ভর। এটাকে যদি আমি স্কোয়ার করি, ব্যাপারটা অনেকটা নিশ্চয়ই এরকম দাঁড়াবে, ইকুয়াল হচ্ছে এখানে তখন রুটটা কেটে যাবে, তখন কি হবে বলো তো? 3RT/m। আচ্ছা, এখানে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, সেটাকে আমি তোমাকে বলি। এই যে ফর্মুলাটা আছে, এইরকম কিন্তু আরেকটা ফর্মুলা আছে, কি সেটা আমি তোমাকে অ্যাবসলিউটলি দেখাই। সি সমান তোমার খেয়াল করো তো √3p/ρ, এবং দেখো এইখানে যদি আমি এটাকে স্কোয়ার করে ফেলি তখন হয়ে যায় 3p/ρ। আচ্ছা, এখন তোমাকে বুঝতে হবে সি এর সাথে সম্পর্কিত এখানে একটা ফর্মুলা আছে, এখানে একটা ফর্মুলা। তার মানে তুমি দেখো যে কোনো প্রশ্নের যখন তুমি উত্তর দিবে তখন তোমাকে খেয়াল করতে হবে এইটা রিলেটেড ফর্মুলা কি কি আছে এবং কোন ফর্মুলাটাকে আমি কাজে লাগাতে পারি। দেখো বলছে পরম আর্দ্রতা বৃদ্ধির সাথে অণুর গড় বর্গবেগ বৃদ্ধি পায়, ব্যাখ্যা করো। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, এই যে পরম আর্দ্রতা, এটা মানে হচ্ছে একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ। এই একক আয়তন যখনই থাকবে তার মানে বুঝতে হবে এটা ঘনত্বের সাথে একটা আমি সম্পর্ক দেখাতে পারবো। এর সাথে বলো ঘনত্ব।
কেন? কারণ আমরা জানি ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। যে কেউ বলবে হ্যাঁ ভাই ঠিক আছে, ঘনত্ব সমান কি বলতো? ভর বাই আয়তন। তাহলে আমি যদি যে কাউকে জিজ্ঞেস করি সি দিয়ে দুইটা ফর্মুলা আছে, এই দুইটার মধ্যে ঘনত্ব সমান যেহেতু একক আয়তনের সাথে সম্পর্কিত এবং এটা মানে যেহেতু ভর বাই আয়তন, তাহলে এই দুইটার মধ্যে কোন ফর্মুলা যাবে? আচ্ছা, তোমরা কমেন্টস করতে পারো, আমি তোমাকে জাস্ট সহজ করে বুঝাই দিই যে কোন ফর্মুলাটা তোমার জন্য এখানে ইফেক্টিভ হবে। তুমি খেয়াল করো, এইটার মধ্যে কিন্তু সরাসরি কোনো ঘনত্ব নাই, এইখানে কিন্তু সরাসরি ঘনত্ব আছে। যে হবে এখানে তো ঠিক আছে, এখানে তো ঘনত্ব আছে অ্যাবসলিউটলি, হ্যাঁ, যে এখানে তো ভাই ঘনত্ব আছে। আচ্ছা, এখন জিনিসটা কি সেটা আমি তোমাকে বলি। দেখো, এই যে পরম আর্দ্রতা বৃদ্ধির সাথে অনুর গড় বর্গবেগ বৃদ্ধি পায়। আচ্ছা, এটা কিভাবে আমি করব সেটা আগে বুঝো। যখন পরম আর্দ্রতা বেড়ে যায়, আচ্ছা আর্দ্রতা বাড়াটা মানে কি সেটা আগে বুঝাই। আর্দ্রতা মানে ভিজা ভাব, জলীয় বাষ্পের পরিমাণ। দেখো, জলীয় বাষ্পের একটা চাপ আছে, জলীয় বাষ্পের কি আছে বলো? চাপ। এইটা হচ্ছে কম। আর বায়ুর যে চাপ, বায়ুর চাপ এটা হচ্ছে বেশি। শোনো আগে বোঝার চেষ্টা করো। তার মানে জলীয় বাষ্প এইটার যে চাপটা সেটা কম, বায়ুর চাপ বেশি। এটা একটা মৌলিক ফর্মুলা, এটা লিখে ফেলো। এটাতে অনেকগুলো প্রশ্নে তুমি উত্তর কারেক্ট করতে পারবা। এক নম্বরে আমি যেটা বললাম সেটা হচ্ছে, হ্যাঁ এইখানে খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে বায়ুর চাপটা হচ্ছে বেশি। এই যে বায়ু বানানটা বলা আছে না বেশি, আর জলীয় বাষ্পের চাপে জলীয় বাষ্প এটার চাপটা হচ্ছে কম। আচ্ছা, এখন ইন্টারেস্টিং পয়েন্ট বলছে পরম আর্দ্রতা বৃদ্ধির সাথে। পরম আর্দ্রতা বাড়ছে মানে কি? জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। আচ্ছা, যে কাউকে যদি আমি বলি জলীয় বাষ্পের চাপটা কম, তাহলে যেইটা কম সেইটার পরিমাণ যদি বাড়তেছে, তার মানে চাপের পরিমাণটা কি হয়ে যাচ্ছে? যে কেউ বলবে যে চাপের পরিমাণ কমতেছে, অ্যাবসলিউটলি চাপের পরিমাণ কমে। আচ্ছা, চাপের পরিমাণ যদি কমে, সবসময় খেয়াল রাখবা চাপ এবং ঘনত্ব হচ্ছে সমানুপাতিক। তার মানে যদি কোথাও চাপ কমে সেখানে ঘনত্ব কমবে। তার মানে পরম আর্দ্রতা বৃদ্ধি এটার দুইটা মানে আছে। কি কি মানে? পরম আর্দ্রতা বৃদ্ধি, এই নোট করে ফেলো মূল জিনিসটা, উত্তর কি কোনটা দিবা? পরম আর্দ্রতা বৃদ্ধি এটার মানে দুইটা কথা। এটার মানে হচ্ছে চাপের পরিমাণ বৃদ্ধি। কিসের পরিমাণ? যে কেউ বলবে হ্যাঁ ভাই চাপের পরিমাণ বৃদ্ধি। আচ্ছা, পরম আর্দ্রতা বৃদ্ধি মানে সরি চাপের পরিমাণ না, চাপের পরিমাণ কমে যায়, বৃদ্ধি না, চাপের পরিমাণ কি হয়? কমে যায়। কি কারণে সেটাকে বুঝাই, জিনিসটা মনে হয় এখনো বুঝে নেই। জলীয় বাষ্পের চাপ আছে, বায়ুর চাপ আছে। এখন যদি বলি আমি যে পরম আর্দ্রতা বাড়ছে, তার মানে কি? জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, তাহলে জলীয় বাষ্পের চাপটা তো কম, তাহলে কম জিনিসটা যদি বেড়ে যায় তার মানে কি হয়েছে? মানে ওটা আমার আলটিমেটলি তো কমে গেছে। তার মানে পরম আর্দ্রতা বৃদ্ধি মানে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, কিন্তু বায়ুর যে চাপটা সেটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তার মানে চাপের পরিমাণ কমে যায়। চাপের পরিমাণ যদি কমে যায় তাহলে ঘনত্বের মান কমে যায়, ঘনত্বের মান কমে যায়। এটা তো খুব দামি জায়গা। আচ্ছা, ঘনত্বের মান যদি কমে যায়, এবার লক্ষ্য করো তো, এবার যদি আমরা একটু দেখি তোমাকে, ঘনত্ব যদি কমে যায় তাহলে যে কেউ বলবে এই যে গড় বর্গবেগ যে আছে এটা বৃদ্ধি পাবে। দেখো এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক স্টুডেন্ট আছে এই জিনিসটা কিন্তু মাথাতে আনতে পারবে না। আমি আবার বলি, তোমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে জলীয় বাষ্পের হচ্ছে চাপ, আরেকটা হচ্ছে বায়ুর চাপ। জলীয় বাষ্পের চাপটা কম, বায়ুর চাপটা কি বেশি। এখন যখন পরম আর্দ্রতা বৃদ্ধি পেয়েছে তখন জলীয় বাষ্পের চাপ যেটা আছে, মানে জলীয় বাষ্পের পরিমাণটা বাড়তেছে, সহজ কথা। আচ্ছা, জলীয় বাষ্পের পরিমাণ যদি বাড়ে তার মানে নেগেটিভ জিনিস বাড়তেছে। নেগেটিভ জিনিস বাড়া মানে কি? পজিটিভ জিনিস কমে গেছে। তার মানে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তেছে, এইটার মানে হচ্ছে বায়ুর যে চাপটা সেটা কমতেছে। এটাকে সহজ করে এইভাবে লিখতে পারে, জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর চাপ কমে যায়। এটা লাগতো যে অত বুঝতে চাও না, যার মাথা কম কাজ করে তার জন্য এটা। জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে, জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে, এটা একটা ফর্মুলা, জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর চাপ কমে যায় এবং বায়ুর ঘনত্ব কমে যায়, এবং বায়ুর ঘনত্ব কি হয়ে যায় বলো? কমে যায়। আচ্ছা, যে কেউ জানে যদি বায়ুর ঘনত্ব কমে যায় তাহলে সি সমান ওই যে ফর্মুলা আমরা দেখছিলাম এখান থেকে সি স্কয়ার সমান 3p/ρ, বায়ুর ঘনত্ব যদি কমে যায় তাহলে এই যে গড় যে বর্গবেগ রয়েছে সেটা বৃদ্ধি পায়। ওকে, আমার মনে হয় ইনশাআল্লাহ প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় চলে আসছে। ওকে ফাইন। আচ্ছা, এরপরে আমরা এখানে তো আমি ওইটাই বড় করে মানে একটু ব্যাখ্যা করে লিখেছি, জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর চাপ কমে যায়। এই লাইনটা খেয়াল রাখবা, জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে, বায়ুর চাপ কমে গেছে, এবং একই সাথে বায়ুর ঘনত্ব কমে গেছে। আর ঘনত্ব কমে গেলে বা চাপ কমে গেলে তখন হচ্ছে মূল যে গড় বর্গবেগ আছে সেটা বেড়ে যাবে। ওকে, তাহলে এটা আমি একটু মুছে দিচ্ছি, যেহেতু এই বিষয়ে আমি এটার ব্যাখ্যাটা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, কোনো একটি গ্যাসের একটি অণুর গতিশক্তি তাপমাত্রার সাথে কিভাবে পরিবর্তিত হয়? ভেরি নাইস। আচ্ছা, এরকম একটা প্রশ্ন আমরা অলরেডি করছি। ই সমান কি ছিল বলো তো? আমরা জানি 3/2RT। এখন তুমি এখানে খেয়াল করে দেখো, এই 3/2R যদি ধ্রুবক ধরি, তার মানে ধ্রুবক
গুণন হচ্ছে কি টি, অতএব ই সমানুপাতিক কি বলো টি। এটাকে যদি আমি এইভাবে করি, এটা 0, এটা হচ্ছে ধরো ই, এটা হচ্ছে টি, সম্পর্ক হচ্ছে সমানুপাতিক মূলবিন্দুগামী সরলরেখা। বাস, আর কিছু দেখাতে হবে না। কোনো একটি গ্যাসের অণুর যে গতিশক্তি তাপমাত্রার সাথে এইভাবে মূলবিন্দুগামী সরলরেখা এইভাবে হচ্ছে পরিবর্তিত হয়। আমার মনে হয় ইনশাআল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে। ওকে, এরপরে একই তাপমাত্রায় ঢাকা অপেক্ষা কক্সবাজারে অস্বস্তিকর অনুভূত হয় কেন? আচ্ছা, এই টাইপের কোশ্চেন তুমি প্রায় পাবা। কিভাবে উত্তরটা করতে হয় আমি তোমাকে সেটার একটু সহজ বুদ্ধি শিখিয়ে দিয়েছি, কিভাবে তুমি উত্তরটা কারেক্ট হতে ইনশাআল্লাহ করতে পারবা। লক্ষ্য করো, তোমার কখন বেশি আরাম লাগবে আর কখন হচ্ছে যে কষ্ট লাগবে, এইটা নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা বলে জিনিস আছে সেটার উপরে। কিসের উপরে বলো তো? আপেক্ষিক আর্দ্রতা। তো অনেকের মধ্যে এখন প্রশ্ন আসবে যে ভাই আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা কি? খুবই সহজ। ধরো আমি যেখানে যে রুমে পড়াচ্ছি, এখানকার বায়ুমণ্ডল আছে, এই যে এই ফাঁকা জায়গাটা বায়ু আছে, এখানকার বায়ু কিন্তু পানি খায়। ওই যে পানিটা খায় সেটা হচ্ছে জলীয় বাষ্প। তার মানে আমার এইখানকার যে বায়ুটা আছে সেইটা সর্বোচ্চ পরিমাণ একটা ক্যাপাসিটি আছে তার, যতটুকু পর্যন্ত পানি সে খাইতে পারে, জলীয় বাষ্প খাইতে পারে। যতটুকু সে খাইতে পারে সেইটা যদি সে খেয়ে ফেলে তখন তাকে আমরা বলি সম্পৃক্ত। কি বলি বলো? সম্পৃক্ত। আর যতটুকু খাইতে পারে ততটুকু যদি সে খায় নাই তখন তাকে আমি বলি অসম্পৃক্ত। এক্সাম্পল হিসেবে ধরতে পারি, ধরো এখানে আমি একটা কন্টেইনার রাখছি, ধরো সে এইটুকু পর্যন্ত খাইতে পারে, যদি সে এই গোটালটাই খেয়ে ফেলে তখন সেটাকে আমরা বলি সম্পৃক্ত। আর যদি দেখা যাচ্ছে যে যতটুকু খাওয়ার ক্যাপাসিটি আছে সে তার চাইতে একটু কম খাইছে, তাহলে এটাকে আমি কি বলি? অসম্পৃক্ত। তার মানে ক্যাপাসিটি পূরণ সম্পৃক্ত, ক্যাপাসিটি পূরণ হয় না অসম্পৃক্ত। অ্যান ইন্টারেস্টিং পয়েন্ট, একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা বায়ুমণ্ডলের বায়ু যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে এবং যতটুকু সে ধারণ করছে, এই দুইটার যে অনুপাত সেটাকে বলে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এটাকে এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, ধরো যে তুমি 10টা মুরগির ঠ্যাং খাইতে পারো, তুমি খাইছো হচ্ছে 6টা, 10টা খাইলে তোমার পেট পুরা ভরে, 6টা খাইছো, তাহলে কত পার্সেন্ট খাইছো? যাকে কয় ভাই আমি 60% খাইছি, এইটা হচ্ছে তোমার তখন পেট ভরছে 60% না? এরকম এই বায়ুমণ্ডলের যে বায়ু সে জলীয় বাষ্প যতটুকু, ধরো সে খাইতে পারে হচ্ছে ধরো 10 লিটার, সে খাইছে 6 লিটার, তাহলে কত পার্সেন্ট খাইছে? 60%। ওই 60% হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। ক্লিয়ার? আমার মনে হয় ইনশাল্লাহ বুঝতে পারছো। তার মানে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটা বায়ুমণ্ডলের বায়ু যতটুকু বায়ু ধারণ করতে পারে, তার যতটুকু সে ধারণ করছে, এই দুইটার যে অনুপাত সেটাকে বলে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আর ইন্টারেস্টিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, এটার সাথে একটা ফর্মুলা আছে বাষ্পায়নের। কি বলতো? বাষ্পায়ন। আচ্ছা, বাষ্পায়নকে আমি সহজ করে যদি এক্সাম্পল দিই, খুব সহজ। ধরো তুমি একটা মাটির কলসিতে পানি রাখছো, মাটির কলসির মধ্যে কিন্তু অনেক ছোট ছোট ছিদ্র আছে, পানিটা ওই ছিদ্র দিয়ে বাষ্প হয়ে উপরে চলে গেল, এটা হচ্ছে বাষ্পায়ন। ইন্টারেস্টিং পয়েন্ট, যখন এরকম ছিদ্র দিয়ে বাষ্প হয়ে উড়ে যায় তখন কিন্তু তার একটা সুপ্ততাপ লাগে। ওই সুপ্ততাপটা কিন্তু মাটির যে কলসের মধ্যে যে পানি সেখান থেকে যায়। এই জন্য দেখবা যে মাটির কলসের পানি কিন্তু ঠান্ডা, কিন্তু তুমি হচ্ছে যে এই যে স্টিল হও, তারপরে হচ্ছে অন্য হচ্ছে কাঁচের হোক, চীনামাটি হোক, ওগুলোর যে হচ্ছে পানি ততটা ঠান্ডা পাবে না, মাটিরটা বেশি ঠান্ডা। কেন? কারণ ওইখানে ছোট ছোট ছিদ্র থাকে, ওদিক দিয়ে হচ্ছে পানি চলে যায়, বাষ্প হচ্ছে হয়ে উড়ে যায়, বাষ্পায়ন ঘটে, তখন কি হয়? ওইখান থেকে শরীর থেকে ওই পানিটা ওইখান থেকে চলে গেল সুপ্ততাপটা, তখন পানিটা ঠান্ডা থাকে। এইবার আমার গোটাল বডিটাকে তুমি কলসের মতো চিন্তা করো যে ভাই এটা কি কথা? আমার গোটাল বডির মধ্যেও কিন্তু এরকম করে পানি চুবে চুবে যাওয়ার বুদ্ধি আছে, সেটা কি? ঘাম। এখন তুমি নিশ্চয়ই বুঝতেছো ভাই, তার মানে ঘাম যখন আমার শরীর থেকে যাবে তখন কলসের শরীর থেকে যখন পানি গেলে আস্তে আস্তে তাপ নিয়ে যায়, আমার শরীর থেকে যাবে। অ্যাবসলিউটলি এই ঘটনাটি সে ঘটে। তুমি রুমের মধ্যে যে এয়ার কুলার মেশিন আছে, আউটডোর একটা বাইরে লাগানো আছে না, দেখবা যখন মেশিন চলতেছে বাইরে যে স্প্লিট যে মেশিনগুলোর এয়ার কুলারগুলো বাইরে যে ইয়াটা আছে, দেখবা একটু ফোটায় 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 পানি পড়তেছে। কেন? এখান থেকে তাপ নিয়ে যে পানি যখন যাবে সে একা যাবে না, তাপকে সাথে নিয়ে যাবে। তাপকে সাথে নিয়ে দেখবা আল্লাহ না করে কারো ডায়রিয়া হয়েছে, শরীর থেকে পানি চলে যাচ্ছে, তাপও কমে যায়। তারপরে তুমি দেখবে জ্বর হইলে আমরা কই না পানি পট্টি লাগাও, কেন? কারণ পানি যাবে, তাপও সাথে করে চলে যাবে, বাষ্পায়ন করবে। তা ইন্টারেস্টিং জিনিসটা কি সেটা আমি তোমাকে বলি। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে মাথা রাখবা, যত দ্রুত বাষ্পায়ন হবে, কি হবে? যত দ্রুত বাষ্পায়ন হবে তত আমার শরীরটা কি হবে? পানি বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, আমার শরীরটা ঠান্ডা হবে, ঠান্ডা হলে আরাম লাগে। এটা বেসিক কথা। এখন বলছে একই তাপমাত্রায় ঢাকা অপেক্ষা কক্সবাজার অস্বস্তিকর কেন? কি কারণে? ধরো এইটা হচ্ছে যে নিচেরটা যেটা আছে এইটা হচ্ছে ঢাকার বায়ু, আর এটা হচ্ছে কক্সবাজার। এখন ঢাকাতে কিন্তু তুলনামূলক সমুদ্র নদী অত নাই, আর কক্সবাজারের সমুদ্র, ওইখানে পানির আড়ত, ওইখানকার যে বায়ুমণ্ডলের বায়ু যত পানি খাওয়ার ওর ক্যাপাসিটি, মনে করো হিউজ পানি ও খেয়ে ফেলে। তার মানে যত বেশি খাইছে তখন তার পেট তত বেশি ভরা। তার মানে ধরো এর আপেক্ষিক আর্দ্রতা, ধরো কক্সবাজারে ধরো 95%, আপেক্ষিক আর্দ্রতা কি বলো? 95%। ধরো কক্সবাজারের আপেক্ষিক আর্দ্রতা 95%, ওকে ধরো।
আর ঢাকার যে বায়ুমণ্ডলের বায়ু ওর আপেক্ষিক আর্দ্রতা কি হবে? যে কেউ বলবে ধরো যে ভাইয়া এটা হচ্ছে ধরো তোমার যে 70%, ফাইন ধরো। তাইলে বলো তো বায়ুমণ্ডলের যে বায়ুটা আছে যেটা জলীয় বাষ্প খায়, কোন জায়গার বায়ুটা বেশি পরিমাণ জলীয় বাষ্প খাইতে পারবে? ধরো যে তুমি 10টা মুরগির ঠ্যাং খাইতে পেয়েছো, 9.5টা খায় যদি দাওয়াত বাড়িতে যাও অর্ধেক খাইতে পাবা। আর তোমার একজন বন্ধু 60টা খায় আছে, ও কিন্তু 3টা খাইতে পারবে। তার মানে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা যেখানে যত কম সেইখানকার ক্ষুধা বেশি আছে, সে কবে আমাকে দেওয়ারও দাও। তখন কি করে, ঢাকার যে বায়ুমণ্ডলের বায়ু সে বেশি পরিমাণ জলীয় বাষ্প, তার আরো অভাব আছে, জলীয় বাষ্প তার শরীরে কম আছে, পানির মধ্যে কম পরিমাণ আছে, সে কি করবে আমাদের শরীর থেকে পানি টেনে নিয়ে যাবে। তাহলে ঢাকার যে বায়ুমণ্ডলের যে বায়ুটা আমাদের শরীর থেকে পানিকে দ্রুত বাষ্পায়ন ঘটাবে। যত বেশি বাষ্পায়ন হবে তত আমার শরীর থেকে কি হবে, পানি চলে যাবে, আরাম লাগবে। কি ব্রেইনে ঢুকছে আমি কি বলছি? জিনিসটা একদম মাথায় আসছে? হ্যাঁ, এইবার ক্লিয়ার হয়েছে জিনিসটা মাথায় আসছে? আচ্ছা, এখন যে জিনিসটা আমি বলবো, টাইম আসলে বরকতের ব্যাপার। কোনো আজে বাজে কাজ না করলে প্রত্যেক ঘন্টা যদি আমরা লিখে টাইম ব্যবহার করি তাহলে অনেক কাজ করা যাবে। আর যদি কোনো লিখিত নাই, কোনো হিসাব কিতাব নাই, আর আমার মোবাইলে জীবনে কোনো ফোন ঢুকে না, নেভার এবার আমার আম্মা আব্বা ভাই বোন ওয়াইফ যত সবাই ফোন মেসেজ, আমি একটা নির্দিষ্ট সময় ফোনে কথা বলি, তার মানে হিসাব করা সব ঠিক আছে, হিসাব করলে টাইম বের করা যাবে, আর না হলে হবে না। এখন দেখ হ্যাঁ, আচ্ছা এখন খুব আইসিটি এক্সাম খুব হার্ড হয়েছে, অনেক খারাপ লাগে স্যার ফিজিক্সের জন্য পড়তে। ফিজিক্সের জন্য আইসিটি যেইটা তোমার হয়েছে সেটা নিয়ে এখন আর কোনো আলাপ নাই, তোমার এখন পুরো ফোকাস হচ্ছে কি আইসিটি। আমরা তো আইসিটি পড়াই না, কিন্তু আমরা গতকালকে এমনিতে একটা পেজে সাজেশন দিস, আমার মনে হয় একটা স্টুডেন্ট এখন সিকিউ ওগুলো থেকেই থাকার কথা, আমি যদিও আমরা দেখিনি চেক করে, যেহেতু আমরা এটা পড়াই না, কিন্তু এখন তোমার পুরো ফোকাসটা ফিজিক্সে করা উচিত, কারণ ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষাটা জীবনের সেরা পরীক্ষা দিতে হবে। এগুলো একদম আজে বাজে কথা একদম বাদ, ঠিক আছে? আচ্ছা, কোনটা হার্ড হয়েছে? এই যে স্টুডেন্ট কমেন্টস করছে কোনটা হার্ড হয়েছে, আইসিটির মাথা থেকে ডিলিট করো, এখন ফিজিক্সে ঢুকো, আর কোনো কথা নাই, ঠিক আছে? পরে আল্লাহর কাছে হেল্প চাও, আল্লাহ কিন্তু এটা শয়তান ঢুকছে আর কি, ঠিক আছে? আর কোনো কথা নেই, এখানে চলে আসো। তাই যেটা বলছিলাম, তার আপেক্ষিক আর্দ্রতা যেখানে কম থাকবে সেখানে বাষ্পায়ন কি হবে? বেশি। তারপরে ঢাকার আপেক্ষিক আর্দ্রতাটা কম কেন? কারণ সেইখানকার বায়ুমণ্ডলের বায়ু তো অত তো পানি পায় না, তার মানে তার পানির প্রতি ক্ষুধা আছে। এই কারণে কি আমাদের শরীর থেকে সে বেশি পরিমাণ পানি কি হয় বাষ্প করে নিজে হচ্ছে টেনে নেয়। এই কারণে আমাদের শরীর থেকে তাপমাত্রাটা কমে যায়, এবং ঢাকা অপেক্ষা কক্সবাজারটা, মানে ঢাকাতে আরাম বেশি, কক্সবাজার অস্বস্তিকর। কেন? কারণ কক্সবাজারের ওইখানকার বায়ুমণ্ডলের বায়ু তো সব পানি খাইতেই যাবে না, খাওয়া পেট ভরা, আর কি খাবে ও? তখন আমার শরীর থেকে যদি পানি বায়ুমণ্ডলে যদি না যায় তাহলে তো আমার শরীর থেকে তাপও যাচ্ছে না, তখন আমার একটু অস্বস্তিকর লাগবে, হবে যে সহজে ঘাম শুকাচ্ছে না, ঠিক আছে? ওকে, প্রফেশন ক্যারিয়ারের ডিফারেন্স নিয়ে আমি এগুলো পরে বিসিএস এর সময় বলি, এটা পরে, ঠিক আছে? বলবো এখন আজকে ফিজিক্সের আগে অন্য কোনো কথা না। ফিজিক্স পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই পরীক্ষাটা ইনশাল্লাহ আজকে আমি বলি অন্য কোনো প্রশ্ন আল্লাহর রাস্তায় না করি, কারণ আমি চাচ্ছি পুরো ফোকাসটা ফিজিক্সে, কারণ এইটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা। এই পরীক্ষাটা ইনশাল্লাহ আমরা অসাধারণ একটা পরীক্ষা দেবো। এই জন্য আমি মানে আমার কোর্সেরও বিজ্ঞাপনটা হচ্ছে যে আমি হচ্ছে যে ওইটা নিয়েও কোনো এক্সট্রা ভিডিও বানাচ্ছি না, খালি দিয়ে রাখছি যে আমার পুরো এখন ফোকাস থাকবে আমাদের। আচ্ছা, প্রতিটি অক্সিজেন অণুর মোট শক্তি এবং অক্সিজেন গ্যাসের প্রতি অনুরোধ গড় গতিশক্তি। আচ্ছা, গতিশক্তি মোট, আচ্ছা রাবিউল ইসলাম বলি আগে, এই প্রশ্নগুলো অপ্রয়োজনীয় প্রশ্ন হইল কেন বলি। প্রতিটি অক্সিজেন অণুর মোট শক্তি, আচ্ছা অক্সিজেনের প্রত্যেকটা অণুর যে মোট শক্তি, খেয়াল রাখবা প্রত্যেকটা অণুর শক্তি কিন্তু আলাদা, কিন্তু এটা আমরা একটা গড় করি, সম্ভাব্য করি, তারপরে বর্গমূল করে যাতে মানটা কাছাকাছি হয়, এটার দরকার নেই, এটা নিয়ে অপ্রয়োজনীয় চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? এখন আমি পড়ার মধ্যে যাই, নাহলে আমি দ্রুত পড়াইতে পারবো না। দেখো, বিশুদ্ধ অঞ্চলের আবহাওয়া অস্বস্তিকর, বিষুব অঞ্চলের আবহাওয়া অস্বস্তিকর ব্যাখ্যা করো। কি কারণ? বিষুব অঞ্চলটাকে তুমি খেয়াল করবা, এটা হচ্ছে কক্সবাজারের মতো, খেয়াল করবা কি এটা আবার কেমন কক্সবাজারের মতো বুঝাচ্ছি। এইখানে বনাঞ্চল অনেক বেশি, বনাঞ্চল বেশি, এবং অধিক পরিমাণ হচ্ছে সারা বছরই বৃষ্টিপাত আছে, অধিক বৃষ্টি সারা বছর আছে, তার মানে ওইখানকার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি। আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয় তাহলে ওই এলাকায় বাষ্পায়ন কি হবে? কম হবে। বাষ্পায়ন যদি কম হয় তার মানে কি সহজে আমাদের শরীর থেকে ঘাম শুকাবে না, এবং ওই জায়গাগুলো অস্বস্তিকর লাগবে। তার মানে ঘাম সহজে যদি শুকায় যায় তাহলে ভালো হবে, আর যদি ঘাম না শুকায় ভালো হবে না। আচ্ছা, আমি এমসিকিউ পড়াবো, অনুর মোট শক্তি অক্সিজেন গড় গতিশক্তি, এটা নিয়ে পড়াবো। এখন প্রশ্নটা যেটা আছে ওটা আমার
আলোচনার মধ্যে আনবো, টেনশনের কোনো কারণে। এমসিকিউ অ্যানালাইসিস আসবে তো, এটার পরে যে এমসিকিউ অ্যানালাইসিস আসতেছে এর পরের ঘন্টাতে এইটা অধ্যায়ের, তখন আমি ইনশাল্লাহ পড়াবো, কোনো টেনশনের কোনো কারণ নেই। ওকে, আচ্ছা, শীতকাল অপেক্ষা বর্ষাকালে কাপড় দেরিতে শুকায় কেন? আচ্ছা, এখন লক্ষ্য করো, শীতকাল আপেক্ষিক আর্দ্রতা কি কম, কেন আছে ভাই? খুব আর্দ্রতা কম, আপেক্ষিক আর্দ্রতা কম। এই কারণে শীতকালে আমাদের শরীরের মধ্যেও যে পানি আছে, বায়ুমণ্ডল ভাই আমাদের শরীর থেকে পানি নিয়ে মানে হচ্ছে হাইজ্যাক করে খেয়ে ফেলে। তা আমরা তো চাই না যে আমাদের শরীরের পানি সব চলে যাক, এই জন্য ঠোঁটের মধ্যে গ্লিসারিন, পমেট টমেট লাগাই রাখি না, লোশন। কেন? কারণ উপরে একটা ইলেকট্রোপ্লেটিং এর মতো একটা স্তর করে দিলাম, যাতে করে সহজে এসে আমাদের পানি সহজে নিয়ে যাইতে না পারে। তো ইন্টারেস্টিং পয়েন্ট, শীতকালে তুমি একটা কাপড় শুকায় দিয়ে দিবা আর ঘড়ি ধরে রাখবা, একই রকম আবহাওয়া। আর ওই কাপড়টা একই রকম করে তুমি যদি বর্ষাকালে ওইভাবে ওই আবহাওয়া শুকাইতে দাও, দেখবা বর্ষাকালে সহজে শুকাচ্ছে না, শীতকালে সহজে শুকাচ্ছে। দেখো, শীতকাল অপেক্ষা বর্ষাকালে কাপড় দেরিতে শুকায়, মানে বর্ষাকালে দেরিতে শুকায়, শীতকালে তাড়াতাড়ি। কেন? কারণ শীতকালে এই বায়ুমণ্ডলে যে বায়ু আছে তার আপেক্ষিক আর্দ্রতা অনেক কম। আপেক্ষিক আর্দ্রতা কম থাকলে কি হবে? বাষ্পায়ন বেশি হবে। তার মানে এই যে বাষ্প আকারে পানিকে উড়াই নেওয়া, এটাই তো বাষ্পায়ন। তার মানে কি, শীতকালে আপেক্ষিক আর্দ্রতা কম, বাষ্পায়ন বেশি হবে, এবং এই কারণে শীতকালে কাপড় দ্রুত শুকাবে, বর্ষাকালে কাপড় দেরিতে শুকাবে। একদম বেসিক জিনিস, ঠিক আছে? হ্যাঁ, ওকে। আচ্ছা, সুপ্ত তাপের সংজ্ঞা এক কথায় বলি, খুব সুন্দরই লিখছে রেদানুল হক। এক কথায় বলি, তাপমাত্রার কোনো পার্থক্য নেই, কিন্তু অবস্থার পার্থক্য, এটাকে বলে সুপ্ত তাপ। বাস, এক কথা। অনেক সুন্দর করে লিখছে, তাপমাত্রা স্থির রেখে কোনো বস্তু বা তাপ গতিশীল এক দশা থেকে অন্য দশা। হ্যাঁ, আমি সহজ করে বললাম, তাপমাত্রা স্থির রেখে বস্তুর অবস্থার পরিবর্তন। মানে কি? ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, 0 ডিগ্রি সেলসিয়াসের পানি, বা 0 ডিগ্রি সেলসিয়াসের পানি, 0 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প। বুঝতেছো? তার মানে টেম্পারেচার সেম, কিন্তু একবার হচ্ছে বরফ, একবার পানি, একবার বাষ্প। এই যে অবস্থা চেঞ্জ হইলো, এইটা হচ্ছে সুপ্ত তাপ। আচ্ছা, এই যে এটা আছে না, এইটা হচ্ছে বিষুব অঞ্চল, ঠিক আছে? এইটার নামই হচ্ছে নিরক্ষ অঞ্চল, এইটা হচ্ছে 0 ডিগ্রি রেখার অঞ্চল, ঠিক আছে? ওকে, আচ্ছা। আর এই যে উপর থেকে নিয়ে এটা হচ্ছে মেরু অঞ্চল। কেন তোমরা পড়ছো না কোষ বিভাজনের মধ্যে বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে দৌড়ায়? এটা কতবার বলছি, ঠিক আছে? বিষুব অঞ্চলের প্রশ্নটার উত্তর দেখাবো। আচ্ছা, আমি সেটা আচ্ছা, বিষুব অঞ্চল কি একটু তো কইলাম। আচ্ছা, আরেকবার দেখো, বিষুব অঞ্চলে হয় কি, বৃষ্টিপাত বেশি, বনাঞ্চল বেশি, এই জন্য সারা বছর হচ্ছে ওইখানে আবহাওয়াটায় মানে বায়ুমণ্ডলের যে বায়ু, এরা বেশি পরিমাণ জলীয় অংশ ধারণ করে, তার মানে আপেক্ষিক আর্দ্রতা বেশি, এই কারণে বাষ্পায়ন কম হয়, এই জন্য অস্বস্তিকর হয়। আচ্ছা, আমি আরেকবার রিভাইজ করে দিব, টেনশনের কারণ নেই। ওকে, এরপরে কি আছে? আচ্ছা, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, ঠান্ডা পানির জন্য পিতলের কলসি এবং মাটির কলসির মধ্যে কোনটা অধিক উপযোগী? আচ্ছা, অলরেডি আমরা এটা উত্তর দিয়েছি, এটা আরেকটু বলে রাখি। এই যে ধরা যাক যে এখানে একটা মাটির কলস আছে, ঠিক আছে? তা মাটির কলসে কি আছে? ছোট ছোট ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে কিন্তু পানি কি হবে? বাষ্প আকারে উড়ে যাবে। এই ছিদ্র দিয়ে যখন পানি বাষ্প আকারে উড়ে যাবে, তখন পানির এই বাষ্পটা হইতে যে তাপটা লাগবে, সেটা তো এই পানির ভিতরে যে শক্তি আছে, তাপ শক্তি, সেটা থেকে যাবে। তাহলে যেই তাপ শক্তিটা ছিল সেটা যদি সে চলে যায়, তাহলে কি ঠান্ডা থাকবে? আর ধরা যাক যে পিতলের মধ্যে আছে যেটা, তো ওইখানে তো এরকম ফাঁকায় নেই, তাহলে ওইখানে বাষ্পায়ন কম হবে। বাষ্পায়ন যদি কম হয়, তাহলে তো ওই পানির যে ভিতরের যে তাপটা, সেটা তো ওর ভিতরেই থাকতেছে, তার মানে এটা তখন ঠান্ডাটা তুলনামূলক কম হবে। আর মাটির কলসিতে ঠান্ডাটা বেশি হবে। মাটি যে আল্লাহ কি বৈশিষ্ট্য দিয়ে বানিয়েছে, মাটি থেকে আল্লাহ বানিয়েছে না মানসিক, একেবারে প্রমাণ, মাটি হচ্ছে সুপার, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এটাকে শেষ করে বলতেছি কখন আসতেছি। আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন? আচ্ছা, শিশির পড়ার মূল ফর্মুলাটা কি সেটাকে বলি। শিশির পড়ার মূল ফর্মুলা, শিশির পড়ার পূর্ব শর্ত। আচ্ছা, যা করছি লিখে ফেলো, নাহলে আন্দাজে খালি ঘন্টা পর ঘন্টা পড়বো, মাথায় আনতে পারবো না। যেটা কই সেটাকে শোনো। শিশির পড়ার মূল শর্তটা কি সেটাকে আমি তোমাকে দেখাই দিই, তাহলে বুঝতে পারবো। 1 নম্বর, বায়ুকে সম্পৃক্ত হইতে হবে। বায়ুকে কি হতে হবে? সম্পৃক্ত হতে হবে। আচ্ছা, সম্পৃক্ত মানে কি জানো? মানে তোমার যতটুক পানি খাওয়ার ক্যাপাসিটি বায়ুমণ্ডলের বায়ুর আছে, ততটুক তা খাইতে হবে। এখন এটা দুইভাবে করা যেতে পারে। কিভাবে? ধরো আমরা জানি যে তাপমাত্রা যদি আমি কমাই দিই, তখন কিন্তু ক্ষুধাও কমে যায়। বায়ুমণ্ডলের যে বায়ু আছে তার পানির ক্যাপাসিটি, মানে পানি খাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা কমে যায়। তার মানে বায়ুকে সম্পৃক্ত হতে গেলে সাধারণত তাপমাত্রা কমাতে হয়। তাপমাত্রা কি হয়? কমাতে হয়। আচ্ছা, আমরা জানি যে শীতকালের তাপমাত্রা বেশ কমে যায়, তখন কি হয়? তার মানে তার পানির ধারণ ক্ষমতা, পানি খাওয়ার যে আগ্রহ, সেটাও কমে যায়। তখন সে অল্পতে পানি খেয়ে একদম বলা যেতে পারে যে একদম সম্পৃক্ত হয়ে গেছে, মানে তার পেট ভরে গেছে। এখন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, পেট যখন ভরে যাবে, তারপরে
মানে পেট না ভরা পর্যন্ত শিশির পড়বে না। তার মানে শিশিরাঙ্ক, শিশির পড়ার পূর্ব শর্ত হচ্ছে বায়ুকে সম্পৃক্ত হতে হবে। আচ্ছা, এটার একটা এক্সাম্পল দিই, তাহলে একদম মাথায় ঢুকে যাবে। ঠিক আছে, আচ্ছা একদম। আচ্ছা, মাইগ্রেনের জন্য বলিপাশ হয়েছে স্যার, ডক্টর মেডিসিন। আচ্ছা এখন বলি, যদি পরীক্ষার্থী হও, টাফনিল, মাইগ্রেনিল ওষুধ আছে, ইন্ডিভার আছে, এগুলো খাও। খেয়ে যে যার যেটাতে কাজ করে তোমার, খেয়ে তুমি হচ্ছে যে পড়ার মধ্যে, আমি জানি না স্টুডেন্ট। আর এখন পুরো ফোকাসটা আমার ক্লাসে, কিন্তু এই খোসর মোসর কিন্তু আমি এই যে অনেক হয়ে গেল। আচ্ছা, বায়ুকে সম্পৃক্ত হতে হবে। আর কি হবে? তাপমাত্রা কমাইতে হয়। আচ্ছা, তাপমাত্রা যে কমাইতে হয়, এটা কীভাবে আমি কমাতে পারি? যেমন শীতের দিন কি হয়, তাপমাত্রা অনেক কমে গেছে, তখন শিশিরটা কেন পড়ে? এটার একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরা যাক এখানে একটা কন্টেইনার আছে, এই কন্টেইনারটা 30 ডিগ্রি সেলসিয়াসে, আগে শোনো, এইখানকার যে বায়ু আছে, এই বায়ুটা ধরো 2 লিটার পানি খাইতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তা দিনের বেলা সে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, সে তখন পানি খাইছে 1.5 লিটার। খাইতে পারতো কত? 2, কিন্তু খাইছে কত? 1.5 লিটার। তাহলে কি সম্পৃক্ত না অসম্পৃক্ত? যে কেউ বলবে এটা হচ্ছে অসম্পৃক্ত। আগে জিনিসটা বুঝো, এই জিনিসটা বুঝলে তুমি 100% ইনশাল্লাহ এখানে প্রশ্ন সুন্দর করে লিখবা। কালকে এটা দিয়ে শুরু করবা, তো লেখা ইনশাল্লাহ মজা লাগবে। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, এখানে 2 লিটার খাইতে পারে, খাইছে কত? 1.5 লিটার। তাহলে সম্পৃক্ত না অসম্পৃক্ত? যে কেউ বলবে অসম্পৃক্ত। ওকে ফাইন। রাতের বেলা, শীতের রাত, তাপমাত্রা আস্তে আস্তে কি কমতেছে, কমতে কমতে ধরো এক সময় রাতের বেলা তাপমাত্রা হয়েছে ধরো 18 ডিগ্রি সেলসিয়াস। যখন 18 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, ওই সময় তার ক্যাপাসিটি দাঁড়াইছে 1.5 লিটার। কতটুকু হয়েছে বলো? 1.5 লিটার। এবং সে কিন্তু দিনের বেলা 1.5 লিটার খেয়ে ফেলছে। তার মানে যখন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, তখন 1.5 লিটারে পেট ভরে নেয়, অসম্পৃক্ত। যখন 18 ডিগ্রি হয়েছে, তখন সে 1.5 লিটারে পানি খেয়ে ফেলছে, সম্পৃক্ত। এবার একটা ইন্টারেস্টিং জিনিস ঘটছে, রাত 12টার পরে 1টা 2টা বাজছে, ওই সময় তাপমাত্রা আরও কমে গেছে। ওই সময় আরও তাপমাত্রা কমে ধরো তাপমাত্রা হয়ে গেছে 10 ডিগ্রি সেলসিয়াস। এবং ওই সময় সে পানি খাইতে পারতো, ধরো এর ক্যাপাসিটি ওই সময়, যে ক্যাপাসিটিটা আমরা জানতেছি, ওই সময়ের ক্যাপাসিটি হচ্ছে 1.2 লিটার। তুমি চিন্তা করো তো, 30 ডিগ্রি সেলসিয়াস দিনে ছিল, তখন তার ক্যাপাসিটি ছিল 2 লিটার, খাইছে 1.5। 18 ডিগ্রিতে 1.5 লিটার খাইতে পারে, 1.5 লিটারে তো সে দিনে খেয়ে বসে আছে, সম্পৃক্ত। এটা অসম্পৃক্ত, এটা সম্পৃক্ত। আর এবার 10 ডিগ্রি সেলসিয়াস হয় কত? 1.2 লিটার, খাইছে কত? 1.5 লিটার। তাহলে 1.5 লিটার খাইছে, আর তখন তার হয়ে গেছে 1.5 লিটারের চেয়ে কম হয়েছে ক্যাপাসিটি। তাহলে অতিরিক্ত যে 300 ml, ওই পানিটায় বাস আছে না, ওইটা পানি ঘাসের উপর পড়ে, ওইটা হচ্ছে শিশির। একদম সহজ করে যদি বলি, ঠিক আছে, ওইটাই হচ্ছে শিশির। ক্লিয়ার? মাথায় ঢুকছে আমি শিশির জিনিসটা কি? তাহলে যে কাউকে যদি বলে ভাই শিশির পরে না কেন, শিশির পরে কেন, ভাই শিশির পরার মূল ফর্মুলা কি? ওইটাকে আগে সম্পৃক্ত হইতে হবে। এবং সম্পৃক্ত হইলে কি শিশির পড়বে না? সম্পৃক্ত মানে ধরো একটা গ্লাস আছে, গ্লাসে যতটুকু ক্যাপাসিটি পুরো, এটা সম্পৃক্ত। এখন তুমি যদি তার চেয়ে পানি ঢালো, অথবা গ্লাসটা যা একটু ছোট করো, তখন ওই উপরে পানিটা কি হয়ে যায়? পড়ে যাবে না? ওইটা হচ্ছে শিশির। অ্যাবসলুটলি ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার বলছে আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন? এখন দেখো, আকাশ যখন মেঘলা থাকে, তার মানে কি বায়ুমণ্ডলের বায়ুটা উপরে যাইতে পারে না? বায়ু যদি উপরে যাইতে না পারে, তাহলে তাপমাত্রা তো বেশি কমতেছে না। তাপমাত্রা কমলে, এই যে দেখো, তাপমাত্রা কমতে হবে, কমলে সম্পৃক্ত হইতে হবে। এখন তাপমাত্রায় যদি বায়ুমণ্ডল থেকে উপরে যাইতে না পারে, তাহলে কি বায়ুতে সম্পৃক্ত হইতে পারবে না, তখন বায়ু অসম্পৃক্ত থাকবে। বায়ু যদি অসম্পৃক্ত থাকে, তাহলে তো শিশির পড়বেই না। শিশির পড়ার জন্য বায়ু সম্পৃক্ত হইতে হবে, এবং তার চেয়ে যখন তাপমাত্রা কমে যায়, সম্পৃক্ত হওয়ার পরে তাপমাত্রা আরও কমছে, তখন অতিরিক্ত যে পানিটা, সেইটা হচ্ছে শিশির আকারে কি হয়ে যায়, এই যে ঘাসের উপরে, পাতার উপরে, হ্যাঁ, ইয়ার উপরে জমে থাকে। ওকে, আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে। ওকে, এরপরে যেটা রয়েছে, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে, আচ্ছা, মুগ্ধ সাহা ফিজিক্স সেকেন্ড পেপারের মাঝখানে, এই যে ফার্স্ট পেপার পরীক্ষার পর আমি এগুলো নিয়ে তোমাদের যে কোনো প্রশ্ন উত্তর দেবো। আজকে আমি বলছি পুরা ক্লাসটা, স্যার ক্লাস করার সময় স্যার ঘুম পাইলে ঘুমায় পড়ো। আচ্ছা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুমণ্ডলীয় চাপের কিরূপ পরিবর্তন হবে? সো নাইস কোশ্চেন। বলছে যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুমণ্ডলীয় চাপের কিরূপ পরিবর্তন হবে? খুবই নাইস কোশ্চেন। দেখো, জলীয় বাষ্পের পরিমাণ যখন বেড়ে যায়, তার মানেটা কি? তুমি দেখো, আমি তোমাকে তো অলরেডি বলছি যে জলীয় বাষ্পের চাপ এটা হচ্ছে কম, আর বায়ুমণ্ডলীয় চাপ কি বলতো? বেশি। বায়ুমণ্ডলীয় চাপ কি বলতো? বেশি। এখন দেখো ইন্টারেস্টিং পয়েন্ট, বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে, তার মানে কি? জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে মানে পরম আর্দ্রতা বেড়ে গেছে। হ্যাঁ ভাই, ঠিক আছে। এবং পরম আর্দ্রতা যখন বেড়ে যায়, তখন কি হয়? ওই যে
বায়ুমণ্ডলীয় যে চাপ আছে সেটা কি হয়ে যায়, কমে যায়। তার মানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুমণ্ডলীয় চাপ যে আছে সেটা হচ্ছে কমে যাবে। এই মাথায় ঢুকছে? ক্লিয়ার? হ্যাঁ, ওকে, তাহলে এটা ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, এরপরে লক্ষ্য করে দেখো। আচ্ছা, আমি এটা আরেকবার বলবো। আচ্ছা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে আমরা প্রত্যেকে জানি যে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে ওইখানে হচ্ছে যে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, তার মানে হচ্ছে জলীয় বাষ্পের যে চাপটা সেটা কমতেছে। সরি, জলীয় বাষ্পের চাপ এইটার মানটা কম, তার মানে কি জলীয় বাষ্পের পরিমাণ যদি বেড়ে যায় তার মানে জলীয় বাষ্পের যে চাপ সেই কম চাপওয়ালা জিনিসটা বেশি পরিমাণ বাড়তেছে। তার মানে হচ্ছে বায়ুমণ্ডলীয় যে, এই থামো, আমি আবার উল্টা বললাম না, দাঁড়াও। হ্যাঁ, ফ্লো ইয়াটা পড়ার যে ফ্লো আছে সেটার মধ্যে দেখা যাবে যে আল্লাহ না করুক ডিস্টার্ব হয়ে যাবে, ঠিক না? যে হচ্ছে যে ইয়া করব, আচ্ছা দেখো এখানে কি বলছিলাম, জলীয় বাষ্পের পরিমাণ যদি বেড়ে যায় তার মানে কি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তেছে, এটার মানে হচ্ছে বায়ুমণ্ডলীয় যে চাপ আছে সেটা কমে যাবে। কেন? কারণ হচ্ছে আমরা জানি যে বায়ুমণ্ডলীয় চাপ যেটা এটার মানটা বেশি, তার মানে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। তার মানে হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ বাড়া মানে বায়ুমণ্ডলীয় চাপ অটোমেটিক কি হয়ে যাবে, অটোমেটিক। এটা আমি কি ঠিক বলতেছি না? এই দেখো, আচ্ছা পুরা পড়ায় ফোকাস থাকো। দাঁড়াও, আগে আমি একটু জিনিসটা চিন্তা করি। আচ্ছা শোনো, জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে তার মানে বায়ুমণ্ডলীয় চাপ অবশ্যই কমে গেছে, বাস এক কথায়। জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে, বায়ুমণ্ডলীয় চাপ কমে গেছে, এক কথা, বাস। ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে জলীয় বাষ্পের পরিমাণ এবং বায়ুমণ্ডলীয় চাপ, হ্যাঁ এইটা এইভাবে বলাটাই বেশি ভালো হইতো, তাহলে অত ভেজাল নেই। নাহলে পরীক্ষার হলে আবার দেখবো উল্টা লিখতেছ। এই ফর্মুলাটাই লাগো, জলীয় বাষ্পের পরিমাণ ব্যস্তানুপাতিক হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। হ্যাঁ, এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। সহজ জিনিসটা কেন যে এত পেঁচাইলাম, বায়ুমণ্ডলীয় চাপ। তার মানে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে বায়ুমণ্ডলীয় চাপ কমে যাবে, বাস এক কথাতে শেষ। ঠিক আছে, ওকে, আর কোনো টেনশন নাই। হ্যাঁ, ব্যস্তানুপাতিক সহজ করে এইটা এই বুদ্ধিটা গান মাথায় আছে। অন্য কমেন্টস দেখতেছিলাম। আচ্ছা, গ্যাস ও বাষ্পের মধ্যে পার্থক্য দেখো। একদিকে আছে গ্যাস, আরেকদিকে আছে বাষ্প। শোনো, এই যে আমরা জানি না একটা জিনিস আছে সন্ধি তাপমাত্রা, সহজ করে খেয়াল রাখবা। আমি যদি বলি এই যে গ্যাস বানানটা, এটা এরকম করে লেখা যাবে না, ক খ গ, আর এই নিচের লাইনের দিকে এক জায়গা আছে না প ফ ব, যাকে বলবো, হ্যাঁ আছে, মাঝখানে চ ছ, তারপর ট ঠ, এরকম আছে। তাই তুমি লেখো গ দিয়ে গ্যাস, গ্যাসটা কিন্তু উপরে আছে, আর ব দিয়ে বাষ্পটা নিচে আছে। তার মানে কি সন্ধি তাপমাত্রার উপরে পদার্থের যে অবস্থা সেটাকে গ্যাস বলে। তার মানে সন্ধি তাপমাত্রার উপরে পদার্থের যে অবস্থা, সন্ধি তাপমাত্রার উপরে পদার্থের যে অবস্থা, সন্ধি তাপমাত্রার উপরে পদার্থের যে অবস্থা সেটাকে গ্যাস বলে। পদার্থের যে অবস্থা সেটা কি গ্যাস, আর সন্ধি তাপমাত্রার নিচে যে পদার্থের অবস্থা সেটাকে বলে বাষ্প। তাহলে গ্যাসটা উপরে, বাষ্পটা নিচে। এবং ইন্টারেস্টিং জিনিস, গ্যাসের ক্ষেত্রে যেহেতু সন্ধি তাপমাত্রার উপরে আছে, এই জন্য গ্যাসকে যদি তুমি তরল করতে চাও তাহলে সন্ধি তাপমাত্রার নিচে আনে তরল করতে হবে। আর বাষ্পকে তরল করার ক্ষেত্রে যেহেতু সন্ধি তাপমাত্রার নিচে আছে, এ সরাসরি তরল করা যায়। এই দুইটা পার্থক্য দিবা, তাহলে 100% হয়ে যাবে। ওকে, ফাইন। এরপরে আমরা চলে যাই, গ্যাসের তাপমাত্রার সাথে ঘনত্বের পরিবর্তন ব্যাখ্যা করো। আচ্ছা শোনো, এখন আমি কমেন্টসের ক্ষেত্রে এই প্রথমবার তো এটা দেখলাম তোমাদের, এর প্রত্যেক ঘন্টা তো আমরা আসবো ইনশাল্লাহ। প্রত্যেক ঘন্টায় কিন্তু আমি আর হচ্ছে পড়ার এই যে ফিজিক্সের প্রয়োজনের বাদে কোনো কমেন্টসের কোনো প্রশ্ন বলবো না, মানে উচ্চারণে করবো না, তুমি যেই কমেন্টসে করো। আচ্ছা, সন্ধি তাপমাত্রা খুব সহজ। যেই তাপমাত্রা নিচে একটা পদার্থকে চাপ প্রয়োগ করে তরল করা যায় সেটাকে সন্ধি তাপমাত্রা বলে। তার মানে যেই তাপমাত্রার নিচে একটা পদার্থকে হচ্ছে যে চাপ প্রয়োগ করে তরল করা যায় সেটাকে বলে সন্ধি তাপমাত্রা। এই মুখে বলছি, এটা দ্রুত লিখে ফেলবা।
আচ্ছা, গ্যাসের তাপমাত্রার সাথে ঘনত্বের পরিবর্তন ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা একটা ফর্মুলা জানি যে চাপ ধরো যে P1, আর একটা ধরলাম P2, তাপমাত্রা ধরলাম T1 T2, আয়তন ধরলাম V1 V2। স্থির যখন চাপ থাকে তখন আমরা কি জানি, V1 ভাগ T1 ইকুয়াল হচ্ছে কি বলো, V2 ভাগ T2। আচ্ছা, আমরা জানি V1 মানে কি, যেকে বলবে আয়তন। তা আমরা জানি একটা ফর্মুলা যে ঘনত্ব যেটা আছে এটা মানে হচ্ছে ভর বাই আয়তন। তার মানে এখান থেকে আমরা কি জানি, আয়তন সমান আমরা কি বলতে পারি, ভর বাই ঘনত্ব। এবার দ্রুত পড়াবো, আর কোনো কথা নেই। তার মানে V1 সমান আমরা কি বলতে পারি, ভর ধরলাম m, আর ঘনত্ব ধরলাম ρ1, নিচে আছে T1। একই রকম এখানে V2 হচ্ছে m ρ2, নিচে হচ্ছে T2। এটাকে যদি আমি একটু সহজ করে লিখি এরকম দাঁড়াবে না, দেখো তো, m ভাগ ρ1। এই যে T1টা যে আছে, T1টার নিশ্চয়ই যে কেউ বলবে যে এই যে ভাগ T1 মানে কি, এটা গুণ করলে নিচে T1 হয়ে যাবে, উপরে একই রকম হয়ে যাবে m ρ2 T2। তাহলে m এগুলো কাটা যদি যায় তাহলে এই ρ1 T1 ইকুয়াল ρ2 T2। তার মানে কি, ρ1 T1 ইকুয়াল হচ্ছে ρ2 T2 ইকুয়াল হচ্ছে ধ্রুবক কে। এখান থেকে আমরা বলতে পারি না ρT ইকুয়াল হচ্ছে ধ্রুবক কে। অর্থাৎ তোমাকে কি বলছে, তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক। তার মানে রো এবং তাপমাত্রা টি, এটা সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। রো ব্যস্তানুপাতিক হচ্ছে তাপমাত্রা। জিনিসটা বুঝাইতে পারছি? আর মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে। হ্যাঁ, এটা আমি আরেকবার একটু রিপিট করছি। ওকে, লক্ষ্য করো, বলছি চাপ হচ্ছে P1 P2, তাপমাত্রা T1 T2, আয়তন হচ্ছে V1 V2। ইন্টারেস্টিং জিনিস, স্থির চাপে, যেহেতু বলছে তাপমাত্রার সাথে ঘনত্বের পরিবর্তন, তাহলে চাপ স্থির আছে। স্থির চাপে আমরা জানি V1 ভাগ T1 ইকুয়াল V2 ভাগ T2। এখন আমরা জানি কি, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে আয়তনটাকে যদি এখানে নেই তাহলে ঘনত্বটাকে এখানে আনা যাবে, ভর বাই ঘনত্ব। ভরকে আমরা জানি যে সবগুলোর ভর আমরা একই ধরবো, যেহেতু আমাদের সম্পর্ক বের করতে হবে শুধু হচ্ছে ঘনত্ব এবং হচ্ছে তাপমাত্রা। এই জন্য আমি V1কে লিখলাম এই যে ভর m ঘনত্ব ρ1 ডিভাইডেড বাই T1। একরকম করে V2কে লিখলাম ভর m ডিভাইডেড বাই ρ2 ডিভাইডেড বাই নিচে হচ্ছে এই যে T2। এখন এইটা মানে কি, m ভাগ ρ1 ভাগ T1। ভাগ T1 মানে কি, এটাকে গুণ করলে 1 ভাগ T1। এই জন্য এইভাবে একবারই করলাম, m ডিভাইডেড বাই ρ1 T1, m ডিভাইড বাই ρ2 T2। m কাটলাম, ρ1 T1 ইকুয়াল ρ2 T2। এই দুইটার গুণফল ধ্রুবক, অতএব রো এবং টি পরস্পর এখানে ব্যস্তানুপাতিক। আমার মনে হয় ইনশাআল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতার মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ। শোনো, আল্লাহ যদি রহম করে ইনশাআল্লাহ জীবনের সবচেয়ে সেরা পরীক্ষা ফিজিক্সের দিবাই দিন। আর তোমার আমি একটা কথা বলি, সব পেজের ক্লাস আগে দেখো, একটু দেখে কোন পেজে কত দ্রুত ভালো পড়ায় সেইখানকার ক্লাস করো। এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ঘন্টা ইম্পর্টেন্ট। যে অনুযায়ী আমরা বলতেছি সেই অনুযায়ী আমি কিন্তু এই যে ফিজিক্সে কিন্তু আমি পড়া দিব এবং আবার লাইভে এসে ধরবো যে তুমি পড়া ঠিকভাবে পড়লা কিনা। ঠিক আছে, আমি কিভাবে পড়াচ্ছি দেখো, আমাদের সাথে কোথাও ভালো পড়াইলে ওইখানে আমি আমার স্টুডেন্টকে ওইখানে পাঠিয়ে দিব, দিয়ে আমি তাহলে আমি একটু রিল্যাক্স করি। বুঝতেছো আমার কথা? পুরা ফোকাস করো পড়ায়, এবং খেয়াল রাখতে হবে যে এই পরীক্ষাটা সবচেয়ে ভালো হবে এবং এইটা ভালো হওয়ার মাধ্যমে তোমার লাইফে চেঞ্জ আসবে। কারণ এইটা পরীক্ষা ভালো দেওয়া মানে ফিজিক্স সেকেন্ড পেপারের মাঝখানে 2 দিন গ্যাপ, ইনশাল্লাহ এটা ভালো হবে। কেমিস্ট্রি মাঝখানে 7 দিনের মতো গ্যাপ, বায়োলজির মাঝখানে 5-7 দিন গ্যাপ আছে, দুইটা মিলে হিউজ পরীক্ষা হবে ইনশাল্লাহ। এবং এই পড়ার ফ্লোটা ধরে তুমি অ্যাডমিশন সে মেডিকেল দাও, ভার্সিটি দাও, আমরা তো ইঞ্জিনিয়ারিং পড়াই না, এটা নিয়ে বলি না, যেগুলাই দিবা ইনশাল্লাহ অসাধারণ স্টুডেন্ট হবা। বাস, একদম সহজ কথা। হ্যাঁ, আচ্ছা, ওকে। এই আইসিটি নিয়ে আর কোনো কথা নেই, একদম পুরো ফোকাস ইয়ার মধ্যে করো। তো কেন তোমরা এরকম করো রে, যে তোমাদের আইসিটি একটা সহজ জিনিস, যদি ওইটা তোমরা যা হয়েছে ওইটা বাদ, এখন পুরো ফিজিক্সে আসো। আমি বারবার বলছি না, এই মডারেটররা যে কোনো পরীক্ষা নিয়ে, পরীক্ষা দিছে মন খারাপ, একবার বলছে, এটা একবারও বলা উচিত না, এটা অন্যের পড়ার ফলও নষ্ট হয়ে যায়। এইসব বুঝতে হবে, বাদ দাও না কেন, যেইটা গেছে এখন পুরো ফোকাসটা এইখানে করো, ইনশাল্লাহ ভালো হবে। মনে হয় দিয়ে এমসিকিউ তো, আরে ভাই রিক্সাওয়ালা দাগাইলে তো 8টা-10টা হবে, কারণ পার্সেন্টেজের হিসাবে, মানে 1-2টা রিক্সাওয়ালা যদি দাগায়, রিক্সাওয়ালা মানে ওকে আবার খারাপ করছে, মানে মূর্খ, পড়াশোনা বই পড়তে পারে না। যে 4টা গোল্লা আছে, একটা টিকা তো, একটা ঘর পূরণ কর, তো এমনিতে তো 4টার মধ্যে একটা করে হবে, তার মধ্যে খ গ দাগাইলে তো 25টা থাকে না, এমনিতে 8টা-9টা হবে, তো এটা ফেল আবার কি আছে, পাগল সব। 25টা দাগাইছে কিনা সেটা। এখানে আসো, পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরম আর্দ্রতা মানে কি? আমরা জানি পরম আর্দ্রতা মানে একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ। আপেক্ষিক আর্দ্রতা কি? একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা স্থানের বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় আর ওইখানে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে, এই দুইটা অনুপাতকে বলে আপেক্ষিক আর্দ্রতা।
তা আপেক্ষিক আর্দ্রতার উপরে নির্ভর করে কিন্তু বাষ্পায়ন, এবং আমরা জানি বাষ্পায়নের উপর নির্ভর করে আমাদের কোথাও একটা বেশি স্বস্তি হবে না অস্বস্তি হবে, কোথাও আরাম হবে নাকি বিরক্তিকর অবস্থা হবে। তার মানে আপেক্ষিক আর্দ্রতাটা এইটার উপরে আমাদের স্বাচ্ছন্দ্যে থাকা কষ্টে থাকা এটা নির্ভর করে। তা যেইটার উপরে আরাম আর কষ্ট নির্ভর করে সেটাই তো গুরুত্বপূর্ণ বেশি, এই জন্য আপেক্ষিক আর্দ্রতাটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, হ্যাঁ ওকে, তাহলে এইটা ভালো করে খেয়াল রাখবা। আচ্ছা, এরপরে কোনো স্থানে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায় শোনো আগে। ধরো রংপুরে আমি পড়াচ্ছি, রংপুর হচ্ছে এখানকার বলছে এরা যে শিশিরাঙ্ক হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। মানেটা কি? মানে হচ্ছে শিশির জমার জন্য 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। আচ্ছা, শিশির কখন জমে? শর্ত আমি তোমাকে বলছি যে এইখানকার বায়ুমণ্ডল বায়ুটা সম্পৃক্ত হইতে হবে। আচ্ছা, সম্পৃক্ত যদি হইতে হয় তাহলে কত তাপমাত্রা লাগবে? 15 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তাপমাত্রা যখন কমে তখন ক্ষুধাটা কমে যায়, তখন কি হয়ে যায়? ক্যাপাসিটিটা কমে যায়, তখন অল্পতে তার পেটটা ভরে যায়। ঠিক আছে, এখন এই যে তাপমাত্রা 15তে হচ্ছে তার পেট ভরে, যদি তাপমাত্রা থাকে 25 ডিগ্রি সেলসিয়াস, ওই দিন তো ক্ষুধা অনেক বেশি, ওই দিন কি আর পেট ভরবে? তোমাকে দেখাইলাম না 30 ডিগ্রিতে 2 লিটার খাইতে পারে, তাহলে ধরো যে 25 ডিগ্রিতে সে খাইতে পারে ধরো 1.7 লিটার, ওর পাইছে খাবার 1.5 লিটার, পেট ভরছে ভরে নাই, তার মানে পেট না ভরলে কি অসম্পৃক্ত। তার মানে কোনো স্থানে তাপমাত্রা যখন 25 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস, মানেটা কি? শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস মানে ওইখানকার বায়ুমণ্ডলের তাপমাত্রা যখন 15 হবে তখন ওইখানকার বায়ুটা সম্পৃক্ত হওয়ার পরে শিশির পড়বে। কিন্তু যেহেতু তাপমাত্রা 25, তার মানে এটা অসম্পৃক্ত অবস্থায় আছে এবং ওই অবস্থায় বায়ুমণ্ডলের বায়ু তার হচ্ছে যতটুকু পানি ধারণ ক্ষমতা তার চেয়ে কম পানি সেখানে রয়েছে। একদম দেশি বাংলায় বলবা, একদম ক্লিয়ার কি? ঠিক আছে, হ্যাঁ এই হ্যাঁ তানভীর রহমান, যে তোমরা ওই এই সোডিয়াম, হিলিয়াম, এই অক্সিজেন, হ্যাঁ আছে। আচ্ছা, ওই যে ফিজিক্স ফার্স্ট পেপারের প্রত্যেকটা যে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এ প্লাসের 7টায় প্র্যাকটিস এক্সাম হিসাবে চালু করে দাও। আমাদের প্রাইভেট গ্রুপে সবাই যাই দিয়ে পারে, বুঝা গেছে? এটা মানে 1 ঘন্টার মধ্যে হবে তো, জাস্ট খালি হচ্ছে এখান থেকে কপি করে ওইভাবে দিয়ে দিবে যাতে ব্যাখ্যা সব বুঝতে পারে। বুঝা গেছে তো? ক্লিয়ার? আমাকে করে কিন্তু জানাইতে হবে, 5টার মধ্যে যেতে হয়। হ্যাঁ ইনশাআল্লাহ, বলছো, থ্যাংক ইউ। তাহলে যেটা আছে তানভীর রহমান 5টার মধ্যে তোমাদের ইনশাআল্লাহ দিয়ে দেবে। ওকে, তাহলে তুমি ওইখানে একদম এমসিকিউ সব ব্যাখ্যা সহ আছে একেবারে সব ইনশাআল্লাহ, ওগুলো প্র্যাকটিস করতে থাকবা প্রত্যেক ঘন্টা। আর আমি তো এসে পড়াবই, দেখো যে একদম ক্লিয়ার হয়ে যায়। তাহলে কোন স্থানে তাপমাত্রা 25 ডিগ্রি শিশিরাঙ্ক 15 ডিগ্রি, বুঝতে পারছো তো? ওকে, হ্যাঁ, কিন্তু এই যে খেয়াল করাই দিতে হবে, খেয়াল না করাইলে কিন্তু হইতো না, তাহলে দেরি হয়ে যেত। আমাদের তো সব রেডি করা আছে ইনশাআল্লাহ, এভরিথিং। তুমি খালি বলবা, তোমার গ্রুপে ইনশাআল্লাহ সব আপলোড হয়ে যাবে। ঠিক আছে, 2 দিন না শাকাত হোসেন, তুমি এটা একেবারে এমন এখন যে সিস্টেমটা করা হয়েছে এখন একদম অল টাইম থাকবে প্র্যাকটিস করে দেওয়ার। এটা নতুন সফটওয়্যারে ওয়েবসাইটে নতুন এটা যুক্ত করছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হবে না। ওটা মানে তুমি একেবারে মানে আমি যতক্ষণ বলবো যে বন্ধ না করতে ততক্ষণ চালুই থাকবে, যতবার খুশি দিতে পারবে। আগের থেকে এটা চেঞ্জ করা হয়েছে ইনশাআল্লাহ। শীতের সকালে শিশির দেখা যায় কেন? শীতের সকালে তাপমাত্রা কমে গেছে। তাপমাত্রা যদি কমে যায়, তাপমাত্রা কমে গেছে, তাহলে তাপমাত্রা কমে গেলে কি হবে? কমে গেছে, তার মানে কি হয়েছে? বায়ুমণ্ডলের বায়ু কি হয়ে গেছে? সম্পৃক্ত হয়ে গেছে। সম্পৃক্ত হওয়ার পরে কি হইল? ওই যে বায়ুটার যে অতিরিক্ত জলীয় বাষ্পটা আছে সেইটা কি হবে? ঘাসের উপরে, পাতার উপরে জমা হবে। এবং ঘাস পাতা এদের কিন্তু হচ্ছে যে এই ওইটাকে যেটা বলে ঘাস এবং পাতা, এদের কিন্তু হচ্ছে ছিদ্র থাকে না, ছিদ্র দিয়ে কিন্তু মানে এক কথা সহজ করে যদি তোমাকে বলি, ওদের কিন্তু তাপমাত্রাটা খুব দ্রুত কমে। তাহলে তাপমাত্রা যেটা যত দ্রুত কমবে সেটাতে কিন্তু শিশির তত দ্রুত জমবে। আমি তো একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝবা। ধরো ফ্রিজ থেকে তুমি 1 গ্লাস পানি নিয়ে আসছো, নিয়ে আসার পরে পানিটা রাখছো, দেখছো তুমি চতুর্দিকে ওই যে শিশির জমে, খেয়াল করো। আরে ভাই, ফ্রিজ থেকে বাইর করো, এখন করে রাখো একটু, দেখো। আচ্ছা, অত আলাপবাদ। তুমি মনে করো এই দোকান থেকে একটা দেন তো, এই যে কি বলে, এই যে পানির বোতল বা যে কোনো পানির বোতলটা কিছু করে আস্তে আস্তে যখন শিশির জমে, এটা কেন জমে? মানে ওর যতটুকু ক্যাপাসিটি ছিল তার চাইতে সম্পৃক্ত সে হয়ে গেছে, অতিরিক্ত যে পানিটা আছে সেইটা ওইখানে তখন বের হয়ে গেল। ঠিক আছে, আমার মনে হয় ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে। তাহলে শীতের সকালে শিশির জমছে কেন? কারণ সম্পৃক্ত হয়েছে। এখন 15টা প্রশ্ন 2-3 মিনিটের মধ্যে আবার রিভাইজ করাই দেবো। মানে এই যে পড়াই দিলাম, এই নলেজটার উপরে ভিত্তি করে এই অধ্যায়ের প্রশ্নের ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, পথরন্ধ্র দিয়ে পানি বের হয়, ঠিক আছে, 25-30 মিনিট করেই হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওই মডারেটর উচ্চারণ করে করতে পারতে আমি মানে দেখলে না বুঝতে পারি ও কবে ব্রেইনের ক্যাপাসিটি তখন হয়ে যায়। হ্যাঁ স্যার, কমান্ডো ব্যাচে আছে তারা কি স্যার এমসিকিউ পাবে? আচ্ছা,
কি সুপার কমান্ডো আছে, কমান্ডোতে তো ফার্স্ট টাইমের ওটা তোমাদের দেওয়ার কথাই নেই, ওটা এখন পিস আসছো কেন, এতদিন তো কও নেই ওটা, তো তোমরা তো হচ্ছে খুব মডেল টেস্ট করে তারা। আচ্ছা ইয়া এই নিয়ন দাঁড়া একবার একটু বলে দিই, দেখি এটা করতে পারবে কিনা, দাঁড়া একটু বলে দিই একটু। নিয়ন হিলিয়াম, হ্যাঁ ওই যে 7টা ফার্স্ট পেপারের এটা যাতে হচ্ছে আমাদের যে প্রি মেডিকেলের যারা স্টুডেন্ট ওরাও যাতে দেখতে পারে, এটাও করা যাবে তো, এই যে 7টা অধ্যায় ফিজিক্স ফার্স্ট পেপারে ওরাও যাতে দেখতে পারে, আর রিভিশন প্রোগ্রাম মডেল টেস্ট প্রোগ্রামের ব্যাচের স্টুডেন্টরা যাতে দেখতে পারে, ঠিক আছে? তাইলে ওদের দিয়ে দাও, এটা প্র্যাকটিস করলে ওর এমসিকিউ গুলো আর কোনো ডিস্টার্ব থাকবে না। হ্যাঁ 24-এর এটা ওকে। তাহলে পিভি সমান, আচ্ছা গ্যাসের গতিতত্ত্ব বয়লের সূত্র সমর্থন করে কিনা, এখন দেখো আমরা একটু 2-3 মিনিটের মধ্যে রিভিশন কমপ্লিট করবো। দেখো গ্যাসের গতিতত্ত্ব বয়লের সূত্র সমর্থন করে পিভি সমান 1/3 mc², 1/3 mc²। তাহলে দেখো এই যে এম, এটাকে 1/3 2/3 গুণন ½ mc², এটা হচ্ছে গতিশক্তি ই। তাহলে দেখো এই গতিশক্তি গোটালটাই ধ্রুবক, অর্থাৎ ভি ব্যস্তানুপাতিক পি, ক্লিয়ার? এবং ভি ব্যস্তানুপাতিক পি এটা হচ্ছে বয়লের সূত্র, ওকে? আমার মনে হয় এটা মাথায় আসছে। আচ্ছা নেক্সট চলে যাই, গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক, ই সমান 3/2 RT। তাহলে 3/2 RT, এই 3/8 তো হচ্ছে ধ্রুবক, তাহলে এই সমানুপাতিক টি, এটা একটা যা বলবে সেইটার সাথে যে সূত্র সেটা ফর্মুলাটা নিয়ে আসবে। বলছে গ্যাসের পরম তাপমাত্রা, কি বলছে, অণুগুলোর গড় গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক, হ্যাঁ হয়েছে। আর যদি বলে গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি পরম তাপমাত্রার সম্পর্ক কিভাবে পরিবর্তন হয়, তাহলে সমানুপাতিক দিয়ে তুমি লেখচিত্রটাও দেখাইতে পারো, এটাও গেল লাগবে, ওকে? পরম আর্দ্রতা বৃদ্ধির সাথে অণুর গড় বর্গবেগ বৃদ্ধি পায় কেন? আচ্ছা এই যে দেখো সি সমান √3p/ρ আর সি স্কয়ার সমান এইটা, তা আমরা বলছি পরম আর্দ্রতা যখন বৃদ্ধি পায় তার মানে হচ্ছে ঘনত্ব কমে যায়, সহজ কথা, কারণ চাপ কমে যায় ঘনত্ব কমে যায়, এটাই তো। তাহলে পরম আর্দ্রতা বৃদ্ধি পেলে চাপ কমে যাবে, ঘনত্ব কমে যাবে, ঘনত্ব কমে গেলে মূল গড় বর্গবেগ বেড়ে যাবে। এই লাইনটা কিন্তু খুব ব্রেইনে ভালো করে খেয়াল করবা। আচ্ছা এরপরে কোনো একটি গ্যাসের একটি অণুর গতিশক্তি তাপমাত্রার সাথে, এই যে তাপমাত্রা E/= 3/2 RT ধ্রুবক গুণন টি, এই যে এই সম্পর্ক একদম ব্রেইনে। এরপরে কিন্তু আমি ধরবো, কিন্তু এখন এরপরে ক্লাসে এসে দেখি এখন পারো কিনা। একই তাপমাত্রা ঢাকা অপেক্ষা কক্সবাজারে অস্বস্তিকর অনুভূত হয় কেন? কারণ যেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি সেখানে বাষ্পায়ন কম, তার মানে কি হবে, সেখানে অস্বস্তিকর লাগবে। তাহলে ঢাকা চাইতে ওই যে কক্সবাজারে পানি বেশি, সমুদ্র আছে, ওইখানে হচ্ছে কি হচ্ছে আপেক্ষিক আর্দ্রতাটা বেশি, এই কারণে বাষ্পায়ন কম হয়, এই জন্য অস্বস্তিকর লাগে হচ্ছে কক্সবাজারে, আর ঢাকা হচ্ছে আরাম লাগে, ওকে? একই রকম হচ্ছে বিষুব অঞ্চলে আবহাওয়া অস্বস্তিকর কেন? কারণ বিষুব অঞ্চলে বনাঞ্চল বেশি, বৃষ্টিপাত বেশি, আপেক্ষিক আর্দ্রতা বেশি। ভাই আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয় এক কথা এটা অস্বস্তিকর লাগবে, কারণ বাষ্পায়ন কম, আর আপেক্ষিক আর্দ্রতা কম বাষ্পায়ন বেশি, তখন হচ্ছে আরাম লাগবে, সহজ কথা। আচ্ছা শীতকাল অপেক্ষা বর্ষাকালে কাপড় দেরিতে শুকায় কেন? এক লাইনে বলতে পারি, শীতকালে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা যেটা আছে সেটা কম, আপেক্ষিক আর্দ্রতা কমলে বাষ্পায়ন বেশি হবে, তাহলে পানি থেকে কাপড়ের পানিটা বাষ্প আকারে বেশি চলে যাবে, এই জন্য শীতকালে দ্রুত শুকাবে, গরমকালে হচ্ছে কম শুকাবে, মানে বর্ষাকালে হচ্ছে স্লো শুকাবে। ঠান্ডা পানির জন্য পিতলের কলসি আর মাটির কলসির মধ্যে কোনটা অধিক বুঝি? মাটির কলসিতে ছিদ্র থাকে, ওই দিক দিয়ে পানি বাষ্প হয়ে চলে যায়, সুপ্ত তাপ পানির মধ্যে থেকে চলে যায়, এই কারণে হচ্ছে তাপমাত্রাটা কমে গিয়ে পানি যেটা কলসির মধ্যে থাকে, মাটির কলসি, সেটার মধ্যে পানিটা ঠান্ডা থাকে, ওকে? আচ্ছা কোনো মুখস্থ বলতেছি তোমার মনে হচ্ছে? আচ্ছা আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন? শিশির পড়ার মূল শর্ত হচ্ছে সম্পৃক্ত হইতে হবে এবং তাপমাত্রা কমাইতে হবে। এখন আকাশ মেঘলা থাকলে বায়ুমণ্ডলের বায়ু তো ওই উপরে চলে যেতে পারে না, তাহলে এই যে বায়ুমণ্ডলের যে বায়ুটা সেটা এইখানেই ধরে রাখে এবং তাপমাত্রাটা বেশি থাকে। তাপমাত্রা বেশি যদি থাকে তাহলে তো হচ্ছে সম্পৃক্ত হইতে পারবে না, কারণ সম্পৃক্ত হইতে গেলে তাপমাত্রা কমাইতে হবে, এই কারণে আকাশ মেঘলা থাকলে সহজে শিশির পড়ে না, মেঘহীন রাতে শিশির বেশি পড়ে, ওকে? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে, যা করছে এরকম করে, কোনো মুখস্থ না, কোনো মুখস্থ না। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন আছে, জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে তার মানে পরম আর্দ্রতা বেড়ে গেছে, তার মানে চাপ যেটা আছে সেটা হচ্ছে কি হবে, কমে যাবে, ঠিক আছে? এবং ঘনত্ব কমে যাবে, ঠিক আছে? যদি এই প্রশ্নটা বলে যে বায়ুমণ্ডলীয় চাপ না বলে বললো যে বায়ুমণ্ডলীয় ঘনত্ব কি হবে, ঘনত্ব কমে যাবে, তার মানে জলীয় বাষ্প বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমবে, ঘনত্ব কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ওই যে জলীয় বাষ্পের পরিমাণ বায়ুমণ্ডলীয় চাপ ব্যস্তানুপাতিক, বাস, আর কোনো কথা নেই। আচ্ছা গ্যাস হচ্ছে সন্ধি তাপমাত্রার উপরে, বাষ্প হচ্ছে সন্ধি তাপমাত্রার নিচের অবস্থা। তাহলে গ্যাসকে যদি আমি তরল করতে চাই তাহলে সন্ধি তাপমাত্রার নিচে এনে চাপ প্রয়োগ করে তরল, আর বাষ্পকে হচ্ছে তরল করতে গেলে সে তো সন্ধি তাপমাত্রার নিচেই আছে, সরাসরি তরল হবে। সন্ধি তাপমাত্রা কি, যে তাপমাত্রার নিচে চাপ প্রয়োগ করে সরাসরি একটা গ্যাসকে তরল করা যায়, সেটা হচ্ছে সন্ধি তাপমাত্রা। আচ্ছা আচ্ছা এরপরে যেটা গ্যাসের তাপমাত্রার সাথে ঘনত্বের পরিবর্তন, আচ্ছা চাপ হচ্ছে P1 P2, তাপমাত্রা T1 T2, আয়তন V1 V2, তাইলে তাপমাত্রা এবং ঘনত্বের পরিবর্তন, তাহলে চাপ দুইটা স্থির রেখে V1/T1 সমান V2/T2, V1 মানে
কি আয়তন, ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে আয়তন সমান ভর বাই ঘনত্ব। এই যে এরকম ক্যালকুলেশন করে এই যে রো টি সমান কে, রো এবং টি হচ্ছে ব্যস্তানুপাতিক। ওকে, আচ্ছা এরপরে লক্ষ্য করো পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতার মধ্যে। পরম আর্দ্রতা একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ, আর আপেক্ষিক আর্দ্রতা কি, কোনো একটা বায়ুমণ্ডলের বায়ু যে পরিমাণ বায়ু ধারণ করতে পারে জলীয় বাষ্প তার যতটুকু আছে সেটা আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতার উপরে বাষ্পায়ন নির্ভর করে। আপেক্ষিক আর্দ্রতা কম হইলে বাষ্পায়ন বেড়ে যায়, আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে বাষ্পায়ন কমে যায়। বাষ্পায়ন যদি বেশি হয় তাহলে আরাম লাগে, বাষ্পায়ন যদি কম হয় তখন কি হয়, অস্বস্তিকর লাগে, এবং এটা নির্ভর করছে আপেক্ষিক আর্দ্রতার উপরে। এই জন্য আপেক্ষিক আর্দ্রতা এইটার সাথে স্বাচ্ছন্দ্যটা বেশি নির্ভর করছে, এই কারণে আপেক্ষিক আর্দ্রতা পরম আর্দ্রতা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ওকে, প্রতি ঘন্টায় ক্লাস হবে। অর্পণ দত্ত আগে দেখো, কোন স্থানে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস। এখনই শেষ করবো, আবার আসবো, আমি বলে দিচ্ছি কখন আসবো ইনশাল্লাহ। কোন স্থানে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস মানে ওই স্থানের বায়ু সম্পৃক্ত হবে 15 ডিগ্রি সেলসিয়াস, তারপরে সে শিশির পড়বে। এখন তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে অসম্পৃক্ত আছে, তার মানে হচ্ছে তাপমাত্রা বেশি আছে ওইখানে, যতটুকু সে বায়ু জলীয় বাষ্প ধারণ করতে পারে ততটুকু নাই, তার চেয়ে কম বায়ু আছে, মানে বায়ুর মধ্যে জলীয় বাষ্পের পরিমাণটা কম আছে। ওকে, শীতের সকালে শিশির দেখা যায় কেন? শীতের সকালে শিশির দেখা যায় কেন? কারণ তাপমাত্রা কম থাকে, তাপমাত্রা কম হলে বায়ুটা সম্পৃক্ত হয়ে যায় জলীয় বাষ্প দিয়ে, এবং জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত হওয়ার পরে তারপরে হচ্ছে শিশির জমে। তা শীতের সকালে তাপমাত্রা কম হওয়ার কারণে বায়ু সম্পৃক্ত হয়ে শিশিরটা জমে যায়। ওকে, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ বুঝে ফেলেছি। তাহলে আমরা একদম 1 ঘন্টার মতো পড়েছি এই অধ্যায়ের। আমরা এমসিকিউ আর কি বলে সিকিউ আর কি বলে এমসিকিউ অ্যানালাইসিস দেখিয়েছি। আমি কি কি দেখিয়েছি তার সাথে হচ্ছে তোমাদের সাজেশন, সুপার সাজেশন দেখানো হয়েছে, ক্লাসের প্রথমেই আছে দেখো। এবং এর পরের যে ঘন্টাটা, এটা এখন বাজতেছে ঘড়িতে যদি আমি দেখি অ্যাবসোলুটলি 4:25, তাহলে আমরা ইনশাল্লাহ 5:30 আসবো। ঠিক আছে, 5:30 এসে এর পরের যেটা আচ্ছা সিকিউ আমি তোমাদের সাজেশন দেখিয়েছি না, ওই অনুযায়ী যে মোস্ট ইম্পর্টেন্ট একটা একটা করে সিকিউ দরকার, আমরা মাঝখানে চাইলে পেজে একটা করে মাঝে মধ্যে দিয়ে দেবো আপলোড করে, সিকিউ আমি সমাধান করে দিয়েছি, ওই স্টাইলে করতে পারো। কিন্তু আমার মনে হয় যে অনুধাবনমূলক প্রশ্ন এবং এমসিকিউটা এটা বেশি করে দিলে ভালো হবে তোমাদের। ঠিক আছে, সাজেশন ওয়াইজ সিকিউ আমার সব রেডি করাই আছে, ওটা আমি 2-4টা করে আপলোড করে দেবো ইনশাআল্লাহ। বাস বুঝো না আমার কথা? কারণ ওইটা পড়াইতে গেলে তো তুমি সারাদিন ক্লাস করবা, নিজে পড়বা কি? তোমার কি মূর্খ নাকি? পরীক্ষা দেওয়া লাগবে 1 নাম্বার, আমি যেটা করি সেটা শোনো। ক্লাস যেটা তাহলে দরকার হলে ওইটার মধ্যে ওই যে আইটেমগুলো আছে, কোন আইটেমের সমস্যা সেটা কমেন্টস করো। ঠিক আছে, সিকিউর মোস্ট ইম্পর্টেন্ট টাইপ 2-3 মিনিট বলে দেয়। সিকিউর মোস্ট ইম্পর্টেন্ট টাইপ তো বলেই দিছি। এই তানবীর, সিকিউর যে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ এটা তো আমি তো সাজেশন বলেই দিছি, মানে হচ্ছে তোমাদের টাইম লস করা হয়েছে, অভ্যাস যা হলে যা হয়। কই দেখি সিকিউর মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, দেখি সুপার সাজেশন। আচ্ছা আরেকবার দেখা, আমি তো বলেই দিলাম এটার মধ্যে কি আছে, এ তো বলেই দিছে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় সম্পর্কিত সমস্যাবলী, হ্রদের গভীরতা, এই 2টা থেকে ইনশাল্লাহ একটা আসবে। এই যে ইয়াতে কি বলে এটা, আগামী পরশুদিন 11 তারিখে যে পরীক্ষা। হ্যাঁ ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ শোনো সেইটা বলতেছি, এটা আমি নিজে দেখে পারতেছি। প্রতি ঘন্টায় টিচার এরকম করে পড়াবে তোমাকে প্রতি ঘন্টায়, এটা আমার নিজের প্রতিষ্ঠান দেখে। প্রতি ঘন্টায় পড়াইতে গেলে তো একজন টিচারও একদিনে বেতন দেওয়া লাগবে 50,000 টাকার বেশি, আর আমার তো তুমি 5 লাখ দিলেও পাইতে না, কিন্তু তোমার আমার নিজের প্রতিষ্ঠান 500 পড়ো। হ্যাঁ, তাহলে 5:30 ইনশাল্লাহ শুরু করবো অবশ্যই। তাহলে 5:30 শুরু করবো আমরা। ওইখানে আমরা হচ্ছে যে তোমার এমসিকিউ অ্যানালাইসিস নিয়ে আসবো। ঠিক আছে, প্রত্যেক ঘন্টায় আসবো তো ইনশাল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ ঠিক 5:30 ইনশাল্লাহ আসবো আমরা। ঠিক আছে, তাহলে 5:30 আমরা হচ্ছে যে গ্যাসের ওই যে যেটা আছে আদর্শ গ্যাসের গতিতত্ত্ব, ওইটা অধ্যায়ের এমসিকিউ অ্যানালাইসিস। প্রত্যেকটা অধ্যায় শুরু হইলেও তো একটা অধ্যায় তো ইনশাল্লাহ এখন তুমি অনুধাবনমূলক প্রশ্ন যেভাবে বলছি 2-3 বার বলছি, ইনশাল্লাহ আমার মনে হয় সৃজনশীল তো আমি ইচ্ছা করলে তা একদিনে 60টা দিয়ে পারবে, তুমি করতে পারবা? তোমাকে আমি প্রত্যেকটা টাইপের 1-2টা করে দিব এখন পেজে, দরকার হলে। হিলিয়াম আমি একটু বলে দিই আগে, সবচেয়ে ইম্পর্টেন্ট থেকে দেই, মানে 500 তো শুক্রিয়া আদায় করবো, নাহলে কিন্তু সমস্যা। কুয়ার গভীরতা আছে না, কুয়ার ওই সিকিউরটা পেজে আপলোড করবো আমি ক্লাস শেষ হলে। হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা আমি একটা করে, আমি এই ক্লাসের মাঝখানে আমি ক্লাস করে একটা করে সিকিউ বলতেছে, ঠিক আছে, ওইটা আপলোড করবো একটা করে, ওইটা তুমি করতে থাকো ওই টাইপের। ঠিক আছে, আচ্ছা এই শোনো নিয়ন দাঁড়াও, কুয়ার গভীরতা না ইয়াটাইতে আপেক্ষিক আর্দ্রতার, আপেক্ষিক আর্দ্রতার একটা আছে, আপেক্ষিক আর্দ্রতা, আদর্শ গ্যাসের আপেক্ষিক আর্দ্রতা, ওইটা সিকিউরটা দিয়ে দাও, পেজে দিয়ে দাও। ওকে, তাহলে ওইটা দেখো, ওইটা দেখে করতে থাকো। বেশি তুমি কতগুলো করবা, তোমার অত পাবা করতে, তুমি লিখে দেখা যাবে দেখি কয়টা করে লিখতে পারো।
আমি যেই টাইপ দিচ্ছি এই টাইপের তুমি একটা দেখলা, দেখো আছে এইটা হচ্ছে সিকিউর কৌশল, যেভাবে আমি করাইছি ওটা দেখে ওই অনুযায়ী তুমি এখন তোমার ঢাকা বোর্ড এবং তোমার বোর্ডের যে কয়টা তুমি পারো এরকম 5টা 7টা মানে ওই টাইপেরই আসবে ইনশাল্লাহ। তুমি প্র্যাকটিস করো, তার হয়ে গেল আর কি। ঠিক আছে, ওকে, তাই থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে ইনশাল্লাহ ঠিক 5:30টায়। প্রত্যেকে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।